অবশ্যই। আমাদের সবার মাইক ওকে? আমরা সবাই শুনতে পাচ্ছি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। আমরা একটু ওয়েট করি আমাদের। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের লাইভটি 8:30টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল ভুলের কারণে আমরা একটু দেরি করে ফেলেছি। যাই হোক, আমরা তাহলে এখন আমাদের লাইভটি শুরু করি। ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন, আপনাদের সবাইকে স্বাগত। আমি রৌনক জাহান, অটিজম ডিসকাশন বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। অটিজম ডিসকাশন একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটি অটিস্টিক চাইল্ডের ডেভেলপমেন্ট ও সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে। বর্তমানে পুরো পৃথিবী করোনা মহামারীর কারণে একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের লাইভ শুরুর আগে সম্মান জানাতে চাই সে সকল যোদ্ধাদের যারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের করোনার কালে সেবা প্রদান করে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের দেশে অনেক ডাক্তার পুলিশরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে সেবা প্রদান করতে যেয়ে অনেক ডাক্তার পুলিশরা আক্রান্ত হচ্ছেন। আমাদের এই করোনার সময় আমরা যেন নিরাপদে আমাদের বাসস্থানে থাকতে পারি, সেজন্য ডেলিভারি ম্যানরা নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আমি আমাদের লাইভ শুরুর আগে সে সকল হিরোদেরকে স্যালুট জানাই। আজকে আমাদের লাইভের বিষয়বস্তুটি করোনার চরম প্রাদুর্ভাবের সময়ে অটিস্টিক শিশুদের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং হসপিটাল পাসপোর্ট অথবা মেডিকেল পাসপোর্ট এর প্রয়োজনীয়তা নিয়ে আমরা কিছু আলোচনা করব। প্যারেন্টস এবং ডক্টরদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ কমিয়ে কিভাবে সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা যায় সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের সম্মানিত দুইজন অতিথি। আমি তাদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মান্নান স্যার। তিনি একজন সমাজসেবক এবং তিনি তার নিজ জেলায় অনেক সমাজসেবামূলক কাজ করে থাকেন। তিনি আমাদের এই অটিজম ডিসকাশনের সাথে প্রথম থেকেই যুক্ত আছেন। আমি আন্তরিকভাবেই প্রথমে স্যারকে অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি। এবং আমাদের এই সম্মানিত দুইজন অতিথি গরিব অসহায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ বিভিন্ন সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। তারা অটিজম ডিসকাশন বিডিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন এবং আজকেও আমাদের ডাকে তারা সাড়া দিয়ে লাইভটিতে অংশগ্রহণ করেছেন। আসুন আর দেরি না করি, আপনাদের অপেক্ষার পালা শেষ করে আমাদের অনারেবল গেস্টদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর আব্দুল মান্নান স্যার, former professor of Holy Family Red Crescent Medical College and Anwar Khan Modern Medical College and Hospital। এবং আরো উপস্থিত আছেন ডক্টর আসমা মান্নান, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। স্যার, অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা খুবই গর্বিত বোধ করছি যে আমরা আপনাকে আজকে আমাদের মাঝে পেয়েছি। স্যার, আপনি আমাদের এই আয়োজনটি সম্পর্কে কিছু বলুন। আমি প্রথমে জিজ্ঞেস করতে চাচ্ছি যে স্যার আপনি কেমন আছেন? রৌনক জাহান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি অটিজম বিডি বাংলাদেশকে, যে আপনারা এই আয়োজন একটা উপযুক্ত সময় এরকম একটা আয়োজন করেছেন। এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন এবং এটা আপনারা আয়োজন করেছেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি খুবই গর্বিত এর জন্য এবং আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি যারা এই লাইভে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি এবং সকলকেই গুড ইভিনিং এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন এবং আজকের আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনাদের যা প্রশ্ন থাকবে সেটা আপনারা জিজ্ঞেস করুন। আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সম্ভব তার উত্তর দেওয়ার জন্য। আমি আবারও রৌনক জাহানকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ স্যার। আমরা আপনার মতো সাদা মনের একজন মানুষকে আমাদের সাথে আজকে পেয়ে সত্যি খুব গর্বিত বোধ করছি। এখন আমরা আবার একটু আলোচনা সেরে নিই আমাদের আরেকজন অনারেবল গেস্টের সাথে। তিনি হচ্ছেন ডক্টর আসমা মান্নান। ম্যাডাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রৌনক জাহান আপনাকে।
অসংখ্য ম্যাডাম আমি আপনার ধন্যবাদ। কাছে আমি প্রথমেই জানতে চাবো যে আজকে আপনার আমাদের সাথে যুক্ত হয়ে কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে। অনেকদিন থেকে অটিজম বিডি সমস্ত কার্যক্রম দেখে আসছি, তাদেরকে খুবই ভালো লাগে। তারা সব সময় শিশুদের জন্য কাজ করে, শিশুদের জন্য কাজ করাটা আমার খুবই ভালো লাগে। এজন্যই আমি এখানে আসতে পেরে নিজেকে খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি। ধন্যবাদ ম্যাডাম। আমরা আসলে এখন আর আমাদের নিজেদের আলোচনাটা লেন্দি করতে চাচ্ছি না, কারণ অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং আমরা চাচ্ছি আমাদের সবার সাথে আরো অনেকেই জয়েন করবেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন বা যা কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই আমাদের দুজন বিশেষজ্ঞের কাছে আপনারা জানতে চাইতে পারেন। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার আন্তরিকভাবে চেষ্টা করব। আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। আমি প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে মেডিকেল পাসপোর্ট বা এটাকে আমরা হয়তো অনেকে কেয়ার পাসপোর্ট বা হসপিটাল পাসপোর্ট হিসাবে জেনে থাকি। তো আমি নিজে জানতে চাচ্ছি এবং আমাদের হয়তো অনেক দর্শকরাও জানতে চাচ্ছেন যে আসলে সাধারণত আমরা মেডিকেল পাসপোর্ট বলতে কি বুঝি। এই প্রশ্নটি আমি আমাদের আসমা মান্নান ম্যাডামের কাছ থেকে নিতে চাচ্ছি। ধন্যবাদ অনুপ জাহান। আসলে করোনার এই ক্রান্তির মুহূর্তে আমরা সবাই যে যার অবস্থান থেকে কাজ করার চেষ্টা করছি। করোনার এই ক্রান্তিকালে যারা দেশের জন্য শহীদ হয়েছেন, যেসব ডাক্তার নার্স, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা সম্মুখ লাইনে থেকে আমাদের জন্য সবসময় যুদ্ধ করে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, নিজেদের জীবন বাজিয়ে রেখে, তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং অভিবাদন। এখন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হসপিটাল পাসপোর্ট আর মেডিকেল পাসপোর্ট। আসলে এটা হচ্ছে একটা মেডিকেল ডকুমেন্ট, যেখানে আমরা গুরুত্বপূর্ণ তথ্য, একজন মানুষের গুরুত্বপূর্ণ তথ্যটি লিপিবদ্ধ থাকবে। এটা আমরা বিশেষ করে স্পেশাল চিলড্রেনদের ক্ষেত্রে এবং যারা বয়স্ক জেরিয়াট্রিক পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে আমরা এই হসপিটাল পাসপোর্টটা ব্যবহার করতে পারি। এবং এটা একান্ত জরুরি তাদের জন্য, কারণ তারা যখনই কোনো ডাক্তারের কাছে বা হসপিটালে যাবেন তখন এটা দেখেই একজন ডাক্তার বুঝতে পারবেন তার কি কি সমস্যা আছে, তার সমস্যাগুলো ধরতে পারবেন। এবং আমরা জানি স্পেশাল চিলড্রেন যাদেরকে নিয়ে অটিজম বিডি কাজ করে যায়, তারা প্রতিটা চিলড্রেনই ইউনিক এবং তাদের অ্যাসোসিয়েটেড হেলথ কন্ডিশনও এক একজনের ডিফারেন্ট, এবং এই ডিফারেন্ট কন্ডিশনকে উপস্থাপন করে হসপিটাল পাসপোর্ট বা মেডিকেল পাসপোর্ট। ধন্যবাদ ম্যাডাম। আমরা বুঝতে পারলাম যে মেডিকেল পাসপোর্ট আসলে কি, এবং আমাদের দর্শকরাও আশা করি বুঝতে পেরেছেন আপনার কথার মধ্যে দিয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন এবং আমাদের ডক্টর আসমা মান্নান ম্যাডামকে অনেকেই এই প্রশংসা করেছেন এবং সবাই বলছেন যে তারা তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিল। ম্যাডাম আপনার অনেক ভক্তদেরকে আমরা দেখতে পাচ্ছি। জি, আমি আরেকটু বলতে চাচ্ছি, করোনাকালীন সময়ে আসলে আমাদের মেডিকেল ইমার্জেন্সি হচ্ছে, যে কেউ যে কোনো সময় ইমার্জেন্সি কন্ডিশনে চলে যাচ্ছে। অল্প মাইল্ড ইনফেকশন থেকে আমাদেরকে সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে স্পেশাল চিলড্রেনদের অনেকেই কথা বলতে পারে না, অনেকে আবার কথা বলতে পারলেও তারা ঠিক মতো তাদেরকে এক্সপ্রেস করতে পারে না। সেক্ষেত্রে মা বাবাই তাদের কেয়ার গিভার এবং মা বাবাকেই প্রতিটি মুহূর্ত রাউন্ড দ্য ক্লক বাচ্চাটাকে দেখতে হচ্ছে। সেক্ষেত্রে মা বাবা যদি আগে থেকেই লিপিবদ্ধ করে রাখেন তার বাচ্চার কি সমস্যা, কি হেলথ কন্ডিশন, কি আন্ডারলাইন কন্ডিশন, কি মেডিকেশন খাচ্ছে, কি কি প্রয়োজন তার সাপোর্ট, এসব কিছু তার কি, সে কতটুকু কাজ করতে পারে, তার ব্যক্তিগত কাজকর্ম সে কতটুকু করতে পারে। সব বাচ্চাই সব কাজ করতে পারে না, অনেকের অনেক ধরনের সাহায্যের প্রয়োজন হয়। কেউ হাঁটতে পারে না, কেউ কথা বলতে পারে না, কেউ লিখতে পারে না, কেউ বলতে পারে না। তাদের সমস্যাগুলো আগে থেকেই মা বাবাকে লিপিবদ্ধ করে রাখতে হবে। তাহলে এটা ইমার্জেন্সি কন্ডিশনে আমাদেরকে বা ডে টু ডে লাইফেও এখন আমাদের টেলিমেডিসিন সেবা চলছে সব জায়গায়, টেলিমেডিসিন সেবাও ডাক্তারদেরকে সাহায্য করবে। কারণ হচ্ছে ডাক্তাররা তো এখন সরাসরি কথা বলতে পারছে না তাদের সাথে, স্পেশাল বাচ্চাদের সাথে। সেক্ষেত্রে তো তাদের সমস্যা হয়ে যাচ্ছে, তারা বাচ্চাটাকে অবজার্ভ করতে পারছে না, তাদের ডিসিশন নিতে সমস্যা হচ্ছে। কিন্তু হসপিটাল পাসপোর্ট সেই সমস্ত সমস্যা কাটিয়ে একজন ডাক্তারকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে খুবই সাহায্য করবে। জি ম্যাডাম, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দর্শকরা অনেক কমেন্টস করেছেন। একজন লিখেছেন যে আপনারা এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আরেকজন দর্শক লিখেছে, উই আর গ্রেটফুল টু অল ডক্টর অ্যান্ড আদার্স, উই অলসো গ্রেটফুল
এবং আরো একজন লিখেছে অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস, গুড থটস। আসলেই আপনাদের সকলকেই ধন্যবাদ যে আমাদের সাথে এত দর্শক এত অল্প সময়ে জয়েন করেছেন। এখন আমরা আমাদের প্রফেসর ডক্টর আব্দুল মান্নান স্যারের কাছে যাচ্ছি। তার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে মেডিকেল পাসপোর্টের ভিতরে কি কি অন্তর্ভুক্ত থাকাটা জরুরি, বা আমরা কোন কোন বিষয়গুলোকে মেডিকেল পাসপোর্টে অন্তর্ভুক্ত করতে পারি। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। মেডিকেল পাসপোর্ট আসলে প্রথম যে কোনো ডকুমেন্টসেরই আর কি, প্রথম যার ডকুমেন্টস, তার নাম, তার ডেট অফ বার্থ, তার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার, এগুলো থাকতে হবে। এখানে আমাদের যদি স্পেশাল চাইল্ড এবং স্পেশাল পার্সন হয়, সেখানে কে তার কেয়ার নিচ্ছেন, তার মা, তার বাবা বা অন্য কেউ যদি নেয়, তাদের ইনফরমেশনটা আইডেন্টিটিতে লেখা থাকবে যে, এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ। এছাড়া আমাদের অন্যান্য ইনফরমেশন যেগুলো একটা স্পেশাল চাইল্ডের জন্য কিংবা একটা স্পেশাল মানুষের জন্য হতে পারে, সেটাকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো স্পেশাল পার্সনরা তো তাদের কমিউনিকেশন স্কিল হয়তো ততটা থাকে না, কিংবা থাকলেও সম্পূর্ণভাবে থাকে না, সেই জন্য তাদের এই পাসপোর্টটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো কিভাবে এই যে সমস্ত জিনিস একটা বাচ্চাকে কিংবা ওই পার্সনকে সেভ করবে, তা আমরা ডক্টরস কমিউনিটি কিংবা কেয়ার যারা ইনস্টিটিউশনাল যারা কেয়ার নেয় কিংবা স্কুল, তাদের সম্বন্ধে জানার জন্য যে সমস্ত তথ্যগুলি থাকবে, সেটাকে আমরা বলবো একটা পোর্শন। আর একটা পোর্শন ওই বাচ্চাটার নিজস্ব সম্বন্ধে, তার অ্যাক্টিভিটির সম্বন্ধে লিপিবদ্ধ থাকবে। আর একটা থাকবে হলো তার লাইকিং সম্বন্ধে, ডিসলাইকিং সম্বন্ধে। এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো যে থিংস হুইচ আর ইম্পর্টেন্ট টু নোন বাই ফর দি চাইল্ড, আর 2 নম্বর হলো ইম্পর্টেন্ট থিংস ফর দি চাইল্ড, লাইকিং অ্যান্ড ডিসলাইকিং ফর দি চাইল্ড। এই ইম্পর্টেন্ট ইনফরমেশনের ভিতর প্রথমেই আসবে যেমন তার কোনো ড্রাগ অ্যালার্জিস আছে কিনা। যে সমস্ত ইনফরমেশন তাকে সুরক্ষা করবে, এগুলো যাতে ডক্টরস কমিউনিটি জানতে পারে ডিটেইল ভাবে, এই সমস্ত জিনিসগুলো লেখা থাকবে। যেমন তার ড্রাগ অ্যালার্জিস আছে কিনা, এমনি কোনো অ্যালার্জিস আছে কিনা, কিংবা ড্রাগ ইনটলারেন্স আছে কিনা, তার কমিউনিকেশন স্কিলটা, এগুলো ডিটেইলস লেখা থাকবে। আর তার কমিউনিকেশন স্কিলটা কিরকম সেটা লেখা থাকবে। যেমন সে কথা বলতে পারে কিনা, বলতে পারলে সে সম্পূর্ণভাবে বুঝে বলতে পারে কিনা, কিংবা কারো সাহায্য নিয়ে বলতে হয় না, কিংবা সে কোনো সাইন সিমটম দেখে সে কথা বলে কিনা, কিংবা বুঝে কিনা, এই সমস্ত বিস্তারিত থাকতে হবে। এরপরে তার ফুড হ্যাবিট কিরকম থাকবে, সে নিজেই খেতে পারে, সেগুলোকে পিসমিল করে খাওয়াইতে হয়, নাকি কোনো সাপোর্ট নিয়ে তাকে চলতে হয়। এই জিনিসগুলো ডিটেলস লেখা থাকবে তার ইনফরমেশনের ভিতর। তাছাড়া থাকবে যেমন তার ইটিং এবং ড্রিঙ্কিং হ্যাবিটটা কিরকম, সে নিজে কি ঠিক মতো সোয়ালো করতে পারে লিকুইডটা, নাকি কোনো স্টিক দিয়ে খাওয়াতে হয়। মানে এই ড্রিঙ্কিং অ্যান্ড ইটিং হ্যাবিটের উপর বিস্তারিত থাকবে। সে কি তার পেইনটা এক্সপ্রেস করতে পারে কিনা, এবং করলে কিভাবে সেটা সে এক্সপ্রেস করে, সে জিনিসগুলো লিপিবদ্ধ করা থাকবে। তার আদার মেডিকেল কোনো কন্ডিশন আছে কিনা, কোনো কনজেনিটাল কন্ডিশন আছে কিনা, হার্ট ডিজিজ আছে কিনা, তার এপিলেপসি আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, কিংবা তার অ্যাজমা আছে কিনা, এগুলো কিংবা কোনো ডিপ্রেসিভ ইলনেস তার ভিতর আছে কিনা, ক্রনিক ভাবে, সেগুলো লিপিবদ্ধ থাকবে। তারপর সে ওষুধ কিভাবে খায়, সে কি সোয়ালো, একটা ট্যাবলেট সোয়ালো করতে পারে নাকি পারে না, তাকে কি লিকুইড গুলাইয়া লিকুইড করে তারপরে তাকে স্পুন দিয়ে খাওয়াইতে হয়, নাকি তাকে কোনো সিরিঞ্জ দিয়ে খাওয়াইতে হয়। এভাবে বিস্তারিত ভাবে এই জিনিসগুলো আসবে। সে নতুন জায়গায় গেলে কিভাবে থাকে, সে কিভাবে কিরকম বিহেভিয়ার করে, সে কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার করে কিনা। সে অবশ্যই একজন ডাক্তারের কাছে গেল, একটা চেম্বারে বসলো, তখন হঠাৎ করে হয়তো একটা ডেকোরেশনের জিনিস আছে, সেটা নিয়ে বা খেলা করতে যেয়ে ফেলে দিল, ভেঙে ফেললো, এরকম কোনো মানে তার বিহেভিয়ারাল সম্বন্ধে বিস্তারিত লেখা থাকতে হবে। তার সে কখন আপসেট হলে কিরকম ভাবে সে সেটা প্রকাশ করে, কিংবা কিভাবে মা বাবা বুঝতে পারেন, সেই জিনিসগুলো ডিটেলস লেখা থাকতে হবে। তার যে সমস্ত আইসাইট তার ঠিক আছে কিনা, কিংবা মানে চোখে চশমা পরেন কিনা, কিংবা ম্যাগনিফাইড গ্লাস দিয়ে সে দেখেন কিনা,
তার হিয়ারিং এইড লাগে কিনা, কিংবা ঠিক মতো হিয়ারিং মানে সে শুনতে পারে কিনা। এই জিনিসগুলো আসবে, এর সাথে আসবে যে তার ইম্পর্টেন্ট যে সমস্ত নিজের দৈনন্দিন জীবনের জন্য যেগুলো, সেগুলো এটা আমি একটা বললাম যে যে প্রথম সিগন্যালের যেটা বললাম, এখন হলো তার দৈনন্দিন জীবনের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো সে খাওয়ার ব্যাপারে যেমন নিজে খেতে পারে, না কারো হেল্প নিয়ে খায়, নাকি কেউ খাওয়ায়, কেউ খাওয়াই দেয়, কিংবা সে টয়লেটে কি নিজে যেতে পারে নাকি কাউকে নিয়ে যেতে হয়, সে টয়লেটটা যাওয়ার মতো চিনে কিনা, কিংবা কিনা সাইন দেখে এই সমস্ত স্পেশাল চাইল্ডদের অনেক সাইন দেখায় তারপরে তাদেরকে শেখানো হয়, সেইভাবে চলে। তার পার্সোনাল কেয়ারের ভিতর যেমন সে কাপড় চোপড়টা, নিজের কাপড় চোপড়টাকে নিজেই পরতে পারে না পারে না, নাকি কাউকে হেল্প করতে হয়। তারপর যদি সে কোনো মুভিং অ্যারাউন্ড করে, সেটাকে কোনো সাপোর্ট নিয়ে করে, না নিজেই করে, নাকি হুইল চেয়ারে চলে, এইগুলো বিস্তারিত ভাবে আসবে। তার স্লিপ প্যাটার্নটা কিরকম, সে কিরকম ঘুমায়, কিংবা রেস্ট ঠিক মতো নেয় কিনা, তার ঘুমটা ঠিক মতো হয় কিনা। তারপরে ধরেন সে কখন হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, এবং হাইপার অ্যাক্টিভ হলে তাকে কিভাবে সামাল দিতে হয়, এ ব্যাপারে একটা লিখিত বক্তব্য থাকতে হবে। তারপর তার কিছু আছে জিনিস যেগুলো তার লাইকিং এন্ড ডিসলাইকিং, সে কি টিভি ছেড়ে দিলে পছন্দ করে কিনা, কিংবা কোনো মিউজিক পছন্দ করে কিনা, কিংবা তার গান শুনতে ভালো লাগে কিনা, তার ফুড হ্যাবিটের ভিতর কোনো মানে ইনটলারেন্স আছে কিনা, লাইকিং আছে কিনা, কিংবা কোনোটা পছন্দ করে না করে, এই ফুড হ্যাবিট সম্বন্ধে বিস্তারিত লেখা থাকতে হবে। আর বিশেষভাবে তার জানা থাকতে হবে যে সে কি কি জিনিসে অনেক সময় ওরিড হয়ে যায়, হ্যাঁ, ভয় পায়, ফিয়ার, টেনশন, এই সমস্ত কিছু কিছু জিনিস থাকে যে যেগুলোতে বাচ্চারা খুব ভীত হয়ে যায়, ভয় পায়। এই জিনিসগুলো তার ডিসলাইকিং এর ভিতরে লেখা থাকবে। এরকম ভাবে যদি বিস্তারিত, আমি সংক্ষেপে যেগুলো বললাম, এই ইনফরমেশন গুলো যদি একজন ডাক্তারকে দিয়ে, কিংবা একজন ভ্যালিড পার্সনকে দিয়ে, যেটাকে যদি ডিটেলস লিপিবদ্ধ করা হয়, এবং এই বাচ্চাটা যখন কোনো ডাক্তারের কাছে নেওয়া হয়, তখন যদি এই চার্টটা, এই পাসপোর্ট বলি কিংবা মেডিকেল চার্ট বলি, সেটা যদি তাকে দেওয়া হয়, তাইলে এই বাচ্চাটার সম্বন্ধে সাথে সাথে সে ফিজিশিয়ান একটা বিস্তারিত ভাবে ধারণা করতে পারবে। বর্তমান সময় এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কারণের জন্য যে এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে যদি একটা ইমেল করে, যে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলে তাকে যদি ইমেল করে এটা পাঠাই দেওয়া হয়, কিংবা টেক্সট করে তাকে এগুলো জানাই দেওয়া হয় যে আমার বাচ্চার এই জিনিস কিংবা এইভাবে তার কন্ডিশন গুলো আছে, তাইলে তখন এই বাচ্চাটাকে টেলিমেডিসিন বলেন কিংবা দেখার জন্য বলেন, তার চেম্বারে যে যদি দেখা হয়, সেখানে কনসালটেন্টের সময় এই সমস্ত ডকুমেন্টস গুলো দারুণ ভাবে হেল্প করবে একজন ডাক্তার এবং এই বাচ্চার গার্জিয়ান এবং বাচ্চার কেয়ার নেওয়ার জন্য। সেই জন্য মেডিকেল পাসপোর্ট একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি, এবং এটা সমস্ত স্পেশালাইজড পার্সন বলেন, চাইল্ড বলেন, তাদের থাকা উচিত। এবং এই করোনার সময় এটা আমাদের এত গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে মনে করি, আজকে আমরা এখানে আলোচনায় বসছি আর কি। আমি মনে করি যে আমাদের স্পেশাল বাচ্চাদের প্যারেন্টসরা, বিশেষ করে মারা, তারা ডাক্তারের কাছে গেলে কিংবা বলার সময় কিছু বললো, আবার কিছু হয়তো তখন মনে আসলো না, হয়তো দেখা গেছে যে গেছে একটা রেসপিরেটরি ডিস্টার্ব কিংবা একটা প্রবলেম হচ্ছে, যে দেখা গেল তাদের সাথে পেট ব্যথা ছিল, সেটা হয়তো বলাই হলো না, শুধু শ্বাস প্রশ্বাসটাই বলা হয়। এরকম মেডিকেল হিস্ট্রিতে যদি ডিটেল, আমি যে হেডিংস গুলো বললাম, এই হেডিংস গুলোর ভিতর যদি ডিটেলস লেখা থাকে, একজন ডাক্তারের সেগুলো দেখতে হয়তো 5 মিনিট কি 4 মিনিট কিংবা 6 মিনিটের ভিতর সে সমস্ত কিছু, ডাক্তার যখন এই জিনিসগুলো দেখতে পারবে কিংবা তার ইনভেস্টিগেশন যেগুলো থাকবে সেগুলো দেখতে পারবে, তখন তাকে অ্যাসেসমেন্ট করা এই বাচ্চা সম্বন্ধে এবং কিংবা এই স্পেশালাইজড পার্সন সম্বন্ধে খুব ইজি হবে। এই জন্য আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। আমাদের দর্শকরাও আপনাকে ধন্যবাদ দিয়েছেন এত সুন্দর স্পিচ দেওয়ার জন্য। আমাদের একজন দর্শক বলেছেন, থ্যাঙ্কস ডক্টর মান্নান ফর ইউর ইনফরমেটিভ স্পিচ। আপনাদের হতে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে সকলে উপকৃত হবে বলে আশা করছি। আরেকজন দর্শক মতামত জানিয়েছেন, আসলেই আপনারা যেন উপকৃত হন সেজন্যই আমাদের এই আয়োজনটি করা। আপনাদেরকে অনেক ধন্যবাদ, স্যারকে অনেক ধন্যবাদ। এখন আমি আপনাদের কাছে যে জিনিসটি জানতে চাচ্ছি,
সেটি হচ্ছে যে মেডিকেল পাসপোর্টটা কাদের জন্য করাটা দরকার। এটা আমরা কি শুধু শিশুদের জন্য, শিশুদের ক্ষেত্রে বলবো, নাকি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে, নাকি সকলের ক্ষেত্রেই এই মেডিকেল পাসপোর্টটি দরকার? এটা আমি আমাদের ম্যাডামের কাছ থেকে প্রশ্নটা নিতে চাচ্ছি। ধন্যবাদ জাহান। আসলে এখন এই করোনার ক্লান্তিকালীন সময় আমার মনে হচ্ছে যে সকলের জন্যই দরকার, কারণ শিশুদের জন্য তো বিশেষ দরকার। 1 থেকে 5 বছরের শিশুদের জন্য যারা কথা বলতে পারে না, নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না, এবং মা বাবাও তাদেরকে নিয়ে যখন ডাক্তারের কাছে যান তারা পুরায় বা সবকিছু একসাথে গুছিয়ে বলতে পারেন না, তখন এই মেডিকেল পাসপোর্ট বা কেয়ার পাসপোর্টটা ডাক্তারের জন্য খুবই দরকার। তখন তার সব পুরো হিস্ট্রিটা জানার জন্য, কারণ তার আগে কোনো সমস্যা হয়েছে কিনা, সে আগে কোন ওষুধটা খেয়েছে, সে সবসময় কোন ওষুধটা খাচ্ছে, এবং তার কি সমস্যা আছে, তার কোনো কনজেনিটাল বা জন্মগত কোনো ত্রুটি আছে কিনা, এগুলো সবকিছুই ওই মেডিকেল পাসপোর্টে লিপিবদ্ধ থাকবে। আমরা এতক্ষণ সেগুলো ডিটেলস সেগুলো সবকিছুই শুনলাম। এবং অন্য বয়সের মানুষদেরও আমাদের এখন নানা তাদের কোমরবিড কন্ডিশন থাকে, তাদের হাইপার টেনশন থাকে, ডায়াবেটিস থাকে, তারা নানা ধরনের হাইপার টেনশনের প্রেশারের ওষুধ খাচ্ছে, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, এবং যে পেশেন্ট তাদের আরও নানা ধরনের কোমরবিডিস থাকে, তাদের নানা ধরনের সাপোর্ট লাগে। এখন হসপিটাল ইমার্জেন্সিতে ডাক্তার তো সবকিছু একসাথে জিজ্ঞেস করা তাদের টাইম থাকে না। এখন এই নাজুক পরিস্থিতি, সব ডাক্তাররা এখন খুব বিজি, ব্যস্ত। তারা যদি এখন শুধুমাত্র একটু ডিটেলস মানে জিস্টটা জানতে চায়, তারা এখন সারসংক্ষেপ জানতে চায়, সারসংক্ষেপে যে তাদের কি কি সমস্যা, এভাবে প্রতিটা পয়েন্ট ধরে যদি যার যে সমস্যা আছে আমরা সেভাবে করে লিপিবদ্ধ করি তাহলে ভালো হবে। সবার সব পয়েন্ট আসবে সেটা না, কিন্তু যার যখন যে পয়েন্টটা দরকার, যে জিনিসটাকে নিজেদের জন্য গুরুত্বপূর্ণ মনে করছে, এই কথাটা না বললেই আমার ডাক্তারের কাছে আমার না বললেই আমার হবে না, ডাক্তারকে আমার জানাতেই হবে এই জিনিসটা, সেই জিনিসটাই সে লিপিবদ্ধ করবে এখন হসপিটাল পাসপোর্টে। এই জন্য এটা একটা পাসপোর্ট বলা হচ্ছে, যে ডাক্তারের কাছে তাকে তার চাওয়াটা সুবিধা করার জন্য, ডাক্তারের সাথে তার কনসালটেশনটা সুবিধা করার জন্যই এটা একটা উপায় হিসেবে কাজ করবে আসলে এখন সব বয়সের মানুষের জন্য। ধন্যবাদ ম্যাডাম। আপনি একটি ভালো কথা বলেছেন যে এটাকে পাসপোর্ট বলা হয়েছে। হয়তো অনেকে ভাবতে পারে যে এটা কোনো বাইরে বিদেশে যাওয়ার পাসপোর্ট, আসলে বিষয়টা সেরকম না। ইতিমধ্যে আমরা সেটা সবাই হয়তো বুঝে ফেলেছি। যাই হোক, বিষয়টি ম্যাডাম আপনি উল্লেখ করে দেওয়ার জন্য আরো বেশি সুবিধা হলো। আমাদের দর্শকদের উপস্থিতি আসলে আমাদের অনুষ্ঠানটিকে আরো অনেক প্রাণবন্ত করে তুলবে। আর সবাই জয়েন করেন, কেননা এখানে আমাদের যে দুজন বিশেষজ্ঞ রয়েছেন তারা আপনাদেরকে অনেক তথ্য দিবেন, যেগুলো আপনাদের অনেক কাজে আসবে, উপকারে লাগবে। এখন আমরা আমাদের একটি দর্শকদের প্রশ্ন নেই, কেননা আমাদের দর্শকরা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। আমরা দেখি আমাদের দর্শকরা আমাদেরকে কি প্রশ্ন করেছেন। আমাদের একজন দর্শক খুব সমসাময়িক একটি প্রশ্ন করেছেন। এখন করোনা মহামারী চলছে, তো তিনি তার বাচ্চার বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। আমার বাচ্চার সর্দি, গলা ব্যথা, জ্বর, তাহলে কি আমি ধরে নিব তার করোনা ভাইরাস হয়েছে? আমরা কিভাবে বুঝবো যে আমার সন্তানটিকে কখন হসপিটালাইজ করতে হবে? আমি আপনাদের কাছ থেকে এই উত্তরটি নিতে চাচ্ছি। আচ্ছা, এখন এই করোনা আমি বলছি, বাচ্চাটার বয়স কত বলেছে? না ম্যাডাম, তিনি বাচ্চাটির বয়স উল্লেখ করেননি। তিনি জানিয়েছেন যে তার বাচ্চাটি সর্দি, গলা ব্যথা আর জ্বর, এই 3টি উপসর্গ রয়েছে, এবং কতদিন ধরে রয়েছে সেগুলো কিছু স্পেসিফিকলি তিনি বলেননি। আচ্ছা, এখন এই করোনার সময় আমরা যে কোনো রোগী জ্বর, কাশি, ঠান্ডা, গলা ব্যথা এগুলা থাকলে আমরা সন্দেহ করব বা সাসপেক্ট করব যে তার করোনাই হয়েছে, এবং আমাদেরকে সেই করোনা চিন্তা করেই বা কোভিড-19 চিন্তা করেই আমাদেরকে তাদেরকে চিকিৎসা দিতে হবে এবং বাসায় যত্ন নিতে হবে। শিশুটি যেহেতু বাসায় আছে, আমি তার মাকে অনুরোধ করব তিনি শিশুটার গায়ের টেম্পারেচারটা রেগুলার চেক করবেন, 6 ঘন্টা অন্তর অন্তর চেক করবেন। যদি দেখা যায় যে তার টেম্পারেচারটা হালকা মাইল্ড, যে 100 ডিগ্রি 100 ডিগ্রি ফারেনহাইট এরকম আছে বা 101 আছে, এর বেশি বাড়েনি, এবং প্যারাসিটামল খেয়ে জ্বর কমে যাচ্ছে, জ্বরে যে কোনো ভাইরাল ফিভারে যে চিকিৎসাটা যে আমরা ভাইরাল প্যারাসিটামল খাওয়াই বাচ্চাকে, সে প্যারাসিটামল খেয়ে যদি জ্বরটা কমে যায়, এবং বাচ্চাটাকে উনি গার্গেলিং করাতে পারবেন না, কারণ অনেক ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে একটু হালকা মধু খাওয়াতে পারেন বা হালকা গরম পানি চামচে করে খাওয়াতে পারেন। এগুলা খাওয়ায় বাসায় রেখে এবং
হাইড্রেশনটা মেনটেন করতে হবে, বাচ্চাটাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে, এবং বাচ্চাটা অন্য কোনো সমস্যা যদি থাকে, যদি ডায়রিয়া থাকে, সেক্ষেত্রে কোর্স স্যালাইন খাওয়াতে হবে। আর এভাবেই উনি বাসায় থেকে চিকিৎসা দিয়ে, যদি ঘরোয়া চিকিৎসার মাধ্যমে, আমার মনে হয় বাচ্চাটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কারণ করোনা বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু আকারের হচ্ছে, মাইল্ড হচ্ছে, এবং মাইল্ড করোনা বেশি বাসায় থেকেই চিকিৎসা দিয়ে মানুষ ভালো হয়ে যাচ্ছে, এবং এটার পার্সেন্টেজই বেশি, 80 to 90% পেশেন্টই বাসায় চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে। সেজন্য আমি আশা করি ওনার বাচ্চা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন, উনি বাসায় চিকিৎসা করুন। আর খেয়াল রাখতে হবে বাচ্চাটার জ্বর বেড়ে যাচ্ছে কিনা। যদি বাচ্চাটার জ্বর বেড়ে যায়, বাচ্চাটার জ্বর না কমে, সাথে কাশি বেড়ে যায়, শ্বাসকষ্ট দেখা দেয় বাচ্চাটা, সেক্ষেত্রে উনি অবশ্যই ওনার সমস্যাগুলো সব এক জায়গায় লিপিবদ্ধ করে যে কোনো ডাক্তারের সাথে টেলিমেডিসিনে বা যে কোনো হসপিটালে যোগাযোগ করবেন। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আমি একটু বলি আর কি। হ্যাঁ, না বলছি যে আসলে এই সময় যে কোনো আমাদের এখন তো করোনা ভাইরাসের আমাদের এপিডেমিক কিংবা প্যান্ডেমিক চলছে, কিন্তু অন্য ভাইরাসও তো দেশের থেকে সরে যায় নাই, তারাও আছে আর কি, তারাও তাদের কাজ করবে। কিন্তু আমরা ধরে নিব যে ভাইরাসই একটা বাচ্চাকে ধরুক, সে ভাইরাসটাকে আমরা মানে সম্মান করব, সম্মানের সাথে তাকে চিকিৎসাটা দিব। আমরা তাকে নিগলেক্ট করার আগে, যেমন একটা কোনো কিছু হলে আমরা গুরুত্ব দিতাম না, এখানে আমাদের এই সময়টাতে এখন যে ভাইরাসই হোক, করোনাই হোক কিংবা অন্য ভাইরাসই হোক, আমাদের গুরুত্ব সহকারে চিকিৎসা করতে হবে। যেমন ম্যাডাম বলেছেন তাকে যে বাসায় থাকবে, তাকে মোটামুটি ভাবে আমরা তার টেম্পারেচার কমানোর ব্যবস্থা করব, তার হাইড্রেশন আমরা মেনটেন করব, তার যে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর যে সমস্ত কৌশল আছে সেগুলো আমরা অবলম্বন করব। তাকে আমরা ভিটামিন সি জাতীয় জিনিস বেশি দিব, ভিটামিন ডি জাতীয় জিনিস বেশি দিব, আমরা ভিটামিন বি ভিটামিনস এর যে সমস্ত বিকোজেন জাতীয় জিনিস দেব। এইভাবে তার যে সমস্ত ওষুধ আমরা দিতে পারি সেগুলো দিব। আমরা সেগুলো দিয়ে অ্যাটলিস্ট 4 দিন 5 দিন আমরা এই বাচ্চার টেম্পারেচারটাকে, যেটা বললো যে 6 ঘন্টা 4 ঘন্টা পর পর রেকর্ড করে রাখলে তখন বোঝা যাবে যে প্যাটার্নটা কিরকম। আর যদি প্যারাসিটামল দেওয়ার পর জ্বরটা কমে যায়, পরে আবার যে আসে, তাইলে মনে করতে হবে যে করোনা না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি করোনা হয় তখন দেখা যাবে জ্বরটা খুব পারসিস্টেন্ট টেম্পারেচার থাকবে, ধীরে ধীরে একটা হাই টেম্পারেচার হবে, আর এটার দেখা যাবে যে তার কফ সিমটমটা আসবে, তার কাশি হবে। তো এইরকম সিমটম যদি আসে, এমনিও আসতে পারে, অন্য ভাইরাসেও আসতে পারে, কিন্তু এটা যদি বাড়তে থাকে তখন আমরা মনে করব করোনা ভাইরাস হতে পারে। আর করোনা ভাইরাস হইলেই যে আমরা খুব ভয় পেয়ে যাবে এরকম কিছু না। বাচ্চাদের করোনা ভাইরাস হয়, এবং এটা দেখা গেছে যে এখন ব্রিটিশ এভিডেন্সে মানে সায়েন্টিফিক এভিডেন্সে দেখা গেছে যে এটা যদি হয় তাহলে সাধারণত স্পেশাল চাইল্ডদেরই হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেখানে ইমিউন সিস্টেম নিয়ে কথা আছে। সেই জন্য তাকে আমরা যত প্রকার যে জিনিসগুলো আমরা বললাম এইভাবে আমরা তাকে মেনটেন করব। দেখা যাবে যে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতর, হয়তো 5 দিন 7 দিনের ভিতর ভালো হয়ে গেছে। যদি তারপরেও যদি ভালো না হয় তখন আমরা ফিজিশিয়ান, কনসার্ন ফিজিশিয়ান কিংবা সাথে আমরা যোগাযোগের ব্যবস্থা করতে বলবো। ধন্যবাদ স্যার। আমরা আমাদের দর্শকদের মধ্যে আমাদের ডক্টরদের রিলেটিভদের দেখতে পাচ্ছি, তারা ধন্যবাদ জানিয়েছে মামাকে এবং আপাকে। আমরা তাছাড়া আরো অনেক 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 কমেন্টস পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একজন দর্শক লিখেছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এবং আমাদের ডক্টরদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন। এবং আরেকজন আমাদের দর্শক বলেছেন যে ইয়েস স্যার, উই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা এখন আমাদের আলোচনায় ফিরে আসি। আমাদের বর্তমান যেই করোনা মহামারীতে যেই অবস্থা চলছে, যে আমাদের সব জায়গায় সবকিছুতেই অনেক বেশি ভিড় হয়ে গেছে, আমাদের হসপিটাল গুলোতে সিট খালি নাই, আমাদের আর যে অ্যাবিলিটি ছিল আমাদের সেইগুলো আসলে অনেক আগেই ফিল আপ হয়ে গেছে। কেননা এভাবে কোনো মহামারী হয়তো আমি আমার লাইফে প্রথম দেখছি। তো এই সিচুয়েশনটাতে আমাদের আসলে আমরা প্রস্তুত ছিলাম না। তো আমার প্রশ্ন হচ্ছে আমাদের অনারেবল ম্যাডামের কাছে, যে বর্তমান ওভারওয়েলমিং সিচুয়েশনের মধ্যে হসপিটাল পাসপোর্ট কতটা ভূমিকা রাখতে পারে, এবং
আপনি এই বিষয়টিতে আমাদেরকে কিভাবে আমরা হসপিটাল পাসপোর্টটি করতে পারি এবং এই হসপিটাল পাসপোর্টটির মাধ্যমে আমাদের সেবার নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে কিরকম সুযোগ সুবিধা আমরা পেতে পারি? হসপিটাল পাসপোর্টের কথা বলে শেষ করা যাবে না, এটার গুরুত্ব কতটা বেশি। এটা আসলে আমাদের এখন এই ক্রান্তিকালে, আমাদের এই চরম সংকটের মুহূর্তে এই হসপিটাল পাসপোর্টই আমাদেরকে একটা রোগী সম্পর্কে বিস্তারিতভাবে জানতে সাহায্য করবে, যেটা ডক্টর এবং পেশেন্টের মধ্যে আমি মনে করি একটা সেতুর মতো, সেতু বন্ধনে কাজ করবে, যে দুইজনকে একসাথে যোগাযোগ করার, তাদের কমিউনিকেশনটাকে ভালো করার জন্যই এই হসপিটাল পাসপোর্ট আসলে দরকার। এখানে আমরা সবকিছুই আমরা এখানে লিপিবদ্ধ করতে পারি, গুরুত্বপূর্ণ তথ্য। এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েই একজন রোগী হাসপাতালে ভর্তি হতে পারেন, তার অবস্থা বোঝা যাবে। কারণ এখন এই সংকটময় মুহূর্তে তো আমরা রোগীটাকে মানে অ্যাসেস করার মতো সময় ডাক্তারদের নেই। এখন এই অ্যাসেসমেন্টের জন্যই হসপিটাল পাসপোর্ট, যে সে কেমন ছিল, বিশেষ করে স্পেশাল চিলড্রেনদের ক্ষেত্রে বলতে চাচ্ছি। স্পেশাল চিলড্রেনদের হচ্ছে ব্রেনের প্রসেসিং প্রবলেম থাকে, তাদের নানান ধরনের সমস্যা থাকে, তাদের সাপোর্টের খুবই দরকার। তারা সাপোর্ট না পেয়ে তারা আপসেট হয়ে যায়, এবং হসপিটালে তাদেরকে নিয়ে যে চিকিৎসা করানোটা খুবই ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং। তাদেরকে যখনই আমরা হসপিটালে ভর্তি করতে যাব, তাদেরকে সেটা আসলে এটা বলে বোঝানো যাবে না যে এটা কতখানি ডিফিকাল্ট তাদেরকে হসপিটালে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করানো। কারণ তারা অটিস্টিক, তারা কিছুই বুঝতে পারে না, তাদের বুদ্ধি প্রতিবন্ধী, তারা কথা বলতে পারে না, নিজেদেরকে প্রকাশ করতে পারে না, তাদের নানান ধরনের অ্যাবনর্মাল বিহেভিয়ার থাকে। তারপর তাদের দৈনন্দিন কাজকর্মে অনেক সাপোর্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে হসপিটাল পাসপোর্টই এসব সমস্যা লিপিবদ্ধ করে একজন ডাক্তারকে সম্পূর্ণরূপে বুঝতে সাহায্য করবে যে কতটুকু একটা, যেমন একটা স্পেশাল চিলড্রেনকে যদি তার অক্সিজেনের প্রয়োজন হয়, সে তো অক্সিজেন দিতে চাবে না তাকে, কারণ সেটা তার নতুন জায়গা, নতুন পরিবেশ। এবং একটা অটিস্টিক বাচ্চা নতুন পরিবেশে গেলে চিৎকার চেঁচামেচি করবে, করবে, এবং সেটা যদি ডাক্তার আগে থেকেই জানেন যে না এই বাচ্চাটা এরকমই এবং এই বাচ্চাটার ক্যারেক্টারই এরকম, সে চিৎকার চেঁচামেচি করবে, দিতে চাবে না, তখন ডাক্তার, নার্স, যারা স্বাস্থ্যকর্মী আছেন, তারা ধৈর্যের সাথে এই চিকিৎসাটা তখন দিতে পারবেন এই নাজুক পরিস্থিতিতে। কারণ এই নাজুক পরিস্থিতিতে সবাই চিকিৎসা দরকার, সবাই স্বাস্থ্যসেবা দরকার, সবাই অক্সিজেন চাচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতে হসপিটালে একটা বাচ্চাকে ক্যানুলা করতে হবে, তখনও বাচ্চাটার জন্য, মা বাবার জন্য এটা একটা দুঃস্বপ্নের মতো, নাইটমেয়ারের মতো হবে, চ্যালেঞ্জিং হবে এই জিনিসটা ফেস করা। যেমন হবে একটা নার্সদের জন্য, তেমন হবে একজন ডাক্তারের জন্য। সেক্ষেত্রে ডাক্তারকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বাচ্চাটাকে কি তারা সিডেশন দিয়েই করবেন নাকি না নর্মালি করবেন। তাছাড়া এরকম প্রতিটা প্রসিডিউরের ক্ষেত্রেই তাকে নেবুলাইজ করতে গেলে সমস্যা হতে পারে, সমস্যা হবে। এক একটা বাচ্চার অনুযায়ী এটা ডিপেন্ড করছে। এখন মা বাবা এটা ভালো জানবেন যে কোন বাচ্চাটা কোন প্রসিডিউরের সময় বাচ্চাটা কেমন করবে, কেমন থাকবে, না হাইপার অ্যাক্টিভ থাকে। এই হাইপার অ্যাক্টিভিটির জন্য তো তাদেরকে কাম ডাউন করা অনেক দরকার, এবং এটা মা বাবাই জানেন কিভাবে তার বাচ্চাটাকে কাম ডাউন করতে পারবেন। এবং এই রিল্যাক্সেশনটা তখন কেয়ার গিভার যারা থাকবে, নার্স, তারপর মা বাবা, অন্যান্য যারা কেয়ার গিভার থাকবে, তারা এই হসপিটাল পাসপোর্টের মাধ্যমেই এই জিনিসগুলো জানতে পারবেন যে বাচ্চাটা কি পছন্দ করে। নার্স হয়তো তখন সেভাবে একটা জিনিস বাচ্চাটাকে সেভাবে ডিল করার চেষ্টা করবে। এভাবে ডিল করলে হয়তো বাচ্চাটা অতটা ভয় পাবে না, বাচ্চাটা নিজেকে সেফ মনে করবে। বাচ্চাটা নিজের নতুন জায়গায় যে নানান ধরনের স্টিমুলি পেয়ে তো সে হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। তখন বাচ্চাটাকে যাতে নার্স, কেয়ার গিভার, ডক্টর সবাই ধৈর্যের সাথে এই পরিস্থিতিটা হ্যান্ডেল করতে পারে, সেটার জন্যই আসলে এই হসপিটাল পাসপোর্টের গুরুত্ব। তাছাড়া আরো অনেক, যে তারা হয়তো হসপিটালে থাকতে গেলে তখন তারা হসপিটালে খাবারটা কিভাবে খাবে, কে খাওয়াই দিবে, কি ধরনের খাবার খাবে, তারা হসপিটালে তাদের আর কি কি, হসপিটালে থাকলে তখন তাদের বেডে, তারা বেড থেকে পড়ে যেতে পারে, এর মা বাবা এসব কিছু উল্লেখ করে থাকলে নার্স এসব বিষয়ে, কেয়ার গিভার এসব বিষয়ে খেয়াল রাখতে পারবে। এসব কারণেই আসলে আমার মনে হচ্ছে যে এটা অত্যাবশ্যক। একটা স্পেশাল বাচ্চা এবং জেনেটিক পেশেন্ট যারা বয়স্ক, তাদেরও একটা বাচ্চার মতোই সমস্যা হয়। একটা বয়স্ক মানুষের অ্যাসিস্ট্যান্সের দরকার হয়,
অ্যাসিস্ট্যান্ট ছাড়াও অনেক কাজ করতে পারে না। সেক্ষেত্রে এগুলো সব যদি লিপিবদ্ধ থাকে আমার মনে হয় সেটা অনেক সুবিধা হবে। ধন্যবাদ। রৌনক জাহান, কথা শোনা যাচ্ছে? কথা শোনান। ইয়ের কথা শোনা যাচ্ছে না, ওরা অফ হয়ে গেল কেন? টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কেননা আমার একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। সরি স্যার, সরি ম্যাডাম। যাই হোক, নো প্রবলেম। এখন কি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনছি। জি। আসলে পুরো বিষয়টি অনাকাঙ্ক্ষিত। যাই হোক, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। আমরা এখন যেখানে ছিলাম, যে আমাদের ওভারওয়েলমিং সিচুয়েশনের কারণে যে আমাদের চিকিৎসা সেবার সমস্যা হচ্ছে, সেটা দূর করার জন্য হসপিটাল পাসপোর্ট বা মেডিকেল পাসপোর্ট কতটা জরুরি সেটা আমরা ম্যাডামের কাছ থেকে জেনে নিলাম, এবং স্যারের কাছ থেকেও আমরা অনেক তথ্য পেয়েছি। এখন আমরা আমাদের বর্তমান যে পরিস্থিতি এবং আমাদের যে বর্তমান সংকটটি চলছে করোনা মহামারী, সেদিকে চলে যাই, কারণ আমাদের অনেক দর্শক এই সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের স্যার এবং ম্যাডামের কাছে। আমি আমার প্রথম প্রশ্নটি করতে চাচ্ছি স্যারের কাছে। করোনা একটি ডেডলি ভাইরাস। আমাদের যাদের বাচ্চাদের লার্নিং ডিফিকাল্টি রয়েছে, তাদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হার দ্বিগুণ, তাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আমরা কোন অবস্থাতে বুঝবো যে আমাদের সন্তানটি করোনা ভাইরাসে আক্রান্ত? আমি প্রশ্নটি স্যারকে দিতে যাচ্ছি। না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। তো আমরা আগেও আলোচনা করেছি যে একটা বাচ্চার যদি কোনো প্রকার ভাইরাল ইনফেকশন হয় কিংবা জ্বর আসে কিংবা একটু গলা ব্যথা থাকে, তাহলে আমরা ধৈর্য সহকারে সেই বাচ্চার সিচুয়েশনটাকে আমরা প্রাইমারি যে সমস্ত ট্রিটমেন্ট সেগুলো দিব এবং আমরা কন্টিনিউ করতে থাকবো। আমরা সবসময় আশা করবো যে ইনশাল্লাহ 5 দিন 7 দিনের ভিতর ভালো হয়ে যাবে, এটাই আমাদের আশা থাকবে। কিন্তু এরকমও তো হতে পারে যে না, আসলে একটা বাচ্চার করোনাই হলো, তখন সেই বাচ্চাটাকে কিভাবে আমরা বুঝতে পারবো? তা আমি যেটা মনে করি যে আমরা প্রথম সাইন সিমটম যেটা হবে যে টেম্পারেচার তাদের পারসিস্টিং থাকবে, তাদের কফ থাকবে, তাদের কাশি থাকবে, তাদের এরপরে যেটা হতে পারে তাদের আরো যখন অ্যাগ্রাভেট করবে তখন তার ব্রিদিং ডিফিকাল্টিস হতে পারে। এখন ব্রিদিং ডিফিকাল্টিস হলে
এটা সাধারণ মানুষ কিভাবে বুঝবেন সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে একটা বাচ্চার নর্মাল রেসপিরেশন যেটা থাকে, সেই রেসপিরেশনটা হয়তো 20-22 পার মিনিট থাকে, কিন্তু দেখা যাবে যে জ্বর 5 দিন 7 দিন থাকলো, তারপরে কাশিও আছে, এবং প্রাথমিক পর্যায়ে গলা ব্যথাও ছিল, এখন তার রেসপিরেটরি রেটটা হয়তো 30-35 হয়ে গেছে। এই ক্ষেত্রে বোঝা যাবে তার প্রথম হলে রেসপিরেটরি রেটটা বেড়ে যাবে। এখন এরপরে যে প্রশ্ন আসে যে রেসপিরেটরি ডিফিকাল্টি হচ্ছে কিনা, তার ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে কিনা, সেটা আমরা কেমনে বুঝবো? ব্রিদিং ডিফিকাল্টি বোঝার জন্য প্রথম রেসপিরেটরি রেট বেড়ে যাবে, তারপর আমরা যে নর্মাল রেসপিরেশন নেই, এতে আমাদের যে রেসপিরেটরি মাসল, চেস্টের যে রেসপিরেটরি মাসল কাজ করে, অ্যাবডোমেনের যে অ্যাবডোমিনাল মাসল গুলো কাজ করে, এগুলো কিন্তু আমরা সাধারণ অবস্থায় কেউই নিজেরটা কি অন্যটা বুঝতে পারি না। কিন্তু যখন একজন রেসপিরেটরি ব্রিদিং ডিফিকাল্টিজ হবে, তার তখন এই চেস্ট মাসল গুলো উইক হয়ে যাবে এবং ততটা কাজ করতে পারবে না, তখন অ্যাবডোমিনাল মাসল গুলো খুব প্রমিনেন্ট হবে। তখন দেখা যাবে যে যে বুকের যে খাঁচার নিচ, এখানে দেখা যাবে যে রেসপিরেশন গুলো খুব জোরে জোরে এবং মাসল গুলা যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে। এছাড়া আরো যদি বুঝতে হয়, আমাদের যে এখানে গলার সুপ্রাস্টার্নাল নস, দুই দিকের পাঁজরের হাড়ের উপরে দেখবেন যে এখানে গলার নিচের এই জায়গাটা একটা জায়গাটা একটু নিচু থাকে আর কি। তো এই জায়গাটা সাধারণভাবে নিচু বোঝা যায় না, কিন্তু যখন এরকম অ্যাবডোমিনাল মাসলস টেক পার্ট করে রেসপিরেশনে নেওয়ার জন্য, তখন যদি ব্রিদিং ডিফিকাল্টি হয় তাহলে এটা নিচের দিকে চলে যায়। হ্যাঁ, দেখা যায় যে সুপ্রাস্টেনাস ডিপ্রেশন হচ্ছে আর কি। এছাড়া যদি মনে হয় যে না আরো সিরিয়াস কন্ডিশনের দিকে যায়, তখন দেখা যাবে যে আমাদের বাচ্চাদের লিপ গুলো একটু ব্লুইশ হয়ে যাবে, তাদের হাতের নেল গুলো একটু ব্লুইশ হয়ে যাবে। এই সমস্ত সিমটম গুলো দেখলে তখন মনে করতে হবে যে এটা রেসপিরেটরি ডিফিকাল্টিস হচ্ছে, তার ব্রিদিং ডিফিকাল্টিস হচ্ছে, তার জ্বর আছে, তার ব্রিদিং ডিফিকাল্টিস আছে, তার কফ আছে, এটা করোনা হতে পারে। তখন আমার মনে হয় না, তখন আমি যদি ডিফিকাল্টিস বেশি হয়, তাইলেই শুধু আমরা হসপিটালের কথা চিন্তা করবো। কিন্তু যদি আমি যতটা বললাম অতটা যদি না হয়, তাহলে আমরা বাসায় রেখেই, কারণ এখন ওভারওয়েলমিং সিচুয়েশন যেটা বলছেন, যে যে কোনো একটা হসপিটালে সিট পাওয়া খুব একটা কঠিন জিনিস, কিংবা একজন ডাক্তার পাওয়াও খুব কঠিন জিনিস, এবং একটা স্পেশালাইজড চাইল্ডকে সময় দেওয়ার মতো সময় পাওয়াও একজনের খুব ডিফিকাল্ট জিনিস। সেই জন্য আমি বলবো যে আমরা বাসায় আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত পারা যায়, যে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলছি যে 80% ক্ষেত্রেই বাচ্চাদের অসুখ এমনিই ভালো হয়ে যায়। কিন্তু যেহেতু স্পেশাল চাইল্ড, তাদের কিছুটা ইমিউনো সাপ্রেশন থাকে, কিংবা ইমিউনিটি ততটা থাকে না, সেজন্য তাদের এটা করোনা হতে পারে। এবং হলে তখন এই পরিস্থিতিতে আমাদের হাসপাতালে যোগাযোগ করতে হবে। যদিও আমাদের সব শ্রেণীর পেশাদের জন্য একটা হসপিটালের সুযোগ সুবিধা বলা হয়েছে, আমার যেটা আমরা জানি, যে পুলিশদের জন্য হাসপাতাল আছে, র্যাবের জন্য হাসপাতাল আছে, সাংবাদিকদের জন্য হাসপাতাল দেওয়া হয়েছে, ডাক্তারদের যেখানে যে কাজ করে সেখানে তারা প্রায়োরিটি বেসিস হসপিটালের সিট পাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও আমাকে বলতে হচ্ছে যে আমরা এই প্রায়োরিটি বেসিসে যে সমস্ত আমাদের স্পেশাল চাইল্ড আছে, আমাদের দেশে কত স্পেশাল চাইল্ড থাকতে পারে? একটা পার 1000-এ 14.6-14.7% হলো স্পেশাল চাইল্ড। যে সমস্ত দেশে রিসার্চ করা আছে, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, তা আমাদের দেশে যদি 18 কোটির মানুষের দেশ হয়, সেখানে তাহলে কতগুলো চাইল্ড আমাদের ওই রেশিওতে যদি হয় এবং স্পেশাল চাইল্ড থাকে, হয়তো দেখা যাবে সেটা 14-15 লাখ হয়ে গেছে। তাদের জন্য যে একটা জায়গা এখনো নেই। আমি জানি যে আমাদের দেশে এই অটিস্টিক চিলড্রেনদের নিয়ে আমাদের প্রধানমন্ত্রী মার্শাল্লাহ অনেক কাজ করেছেন, এবং তার যে উপদেষ্টা আছেন, তার এই কন্যা সাইমা ওয়াজেদ, সেই স্পেশাল বাচ্চাদের এই অটিস্টিক জিনিসটাই আমাদের দেশে ব্যাপকভাবে সাড়া পেয়েছে সাইমা ওয়াজেদের মাধ্যমে, এবং তিনি দেশে এবং বিদেশে এবং ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে সে কাজ করেন। কিন্তু আমি এই ফোরামের মাধ্যমে বলতে চাই যে এরকম একটা সময়ে এই বিষয়টা আমাদের সরকার, প্রধানমন্ত্রী এবং তার কন্যা সাইমা ওয়াজেদ, তারা এটা গুরুত্ব সহকারে দেখবেন, এবং এই বাচ্চাদের নিয়ে কোথায় যাওয়া যাবে সেরকম একটা জায়গা তারা নির্দিষ্ট করে যদি দিতে পারেন, যে না এখানে এরকম গেলে এই সমস্ত স্পেশাল বাচ্চাদের জন্য জায়গা থাকবে, এটা আমার একটা আবেদন থাকবে। তারপরে এখন পর্যন্ত নেই। আমরা যে যেখানে আছি, আমাদের আত্মীয় স্বজনের ভিতরেও অনেক বাচ্চা আছে যারা অটিস্টিক।
কোনো বাচ্চা আছে, আমি জানি যে তাদের 40-45 বছর বয়স হয়ে গেছে, তার মারা আমাদের সাথে, ছোটরা বড়রা সকলেই যোগাযোগ করেন যে আমাদের যদি এরকম পরিস্থিতি হয় আপনি কোনো হেল্প করতে পারবেন কিনা। কত বড় একটা আবেদন, তাদের কত বড় একটা আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা যদি হতাশার সুরে বলি যে না, আমরা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু 100% চেষ্টা করতে পারবো আর কি। আমাদের যে সমস্ত ডাক্তার এবং সমাজে যে সমস্ত জায়গায় আমাদের যোগাযোগের ব্যবস্থা আছে, আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু এই আমি মনে করি স্পেশাল চাইল্ডের একটা গ্যারান্টির জায়গা আমাদের সরকার এবং পার্টিকুলারলি সাইমা ওয়াজেদের প্রতি আমার একটা আবেদন থাকবে, তিনি যেন এই ব্যাপারে খেয়াল করেন এবং যোগাযোগের একটা ব্যবস্থা করে দেন। ধন্যবাদ স্যার, আমরাও আপনার সাথে সহমত পোষণ করছি এবং আমরাও আশা করবো আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য, আমাদের অটিস্টিক শিশুদের জন্য যা করেছেন আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রুপের পক্ষ থেকে, এবং তিনি ভবিষ্যতেও আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেটি নিয়ে হয়তো ভাবছেন। আমরা আমাদের অটিস্টিক সন্তানদের জন্য একটি সুস্থ সুন্দর পৃথিবী চাই, যেখানে তাদের সম অধিকার থাকবে। একজন সাধারণ বাচ্চা যেভাবে বেড়ে ওঠে তারাও সেভাবে বেড়ে উঠবে। তাদের প্যারেন্টসরা মাথা তুলে দাঁড়াতে পারবে, তাদের প্যারেন্টসরা গর্ব করে বলতে পারবে, বা তাদের প্যারেন্টসরা বলার সাহস পাবে যে হ্যাঁ আমার সন্তানটি অটিস্টিক। এটা নিয়ে লজ্জার হয়তো এক সময় আর কিছুই থাকবে না। আমাদের পেজ বা আমাদের গ্রুপটিরও এই উদ্যোগটি হচ্ছে, তাদের উদ্দেশ্যটি হচ্ছে মেইন, যে আমরা আমাদের অটিস্টিক সন্তানদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে যেন পারি। যাই হোক, আমরা অনেক প্রতিকূলতার মধ্যে আমি এখানে একটা জি জি স্যার, আমি এখানে একটা প্রশ্ন দেখতেছি যে একজনে জিজ্ঞেস করছেন যে একবার যদি করোনা হয় তারপরে জি, আসলো, ভালো হয়ে গেল, আবার করোনা হতে পারে কিনা, এরকম একটা প্রশ্ন আমার চোখের সামনে এখন ভাসছে আর কি। তো জি, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা খুবই ভালো প্রশ্ন। একবার করোনা হয়ে গেলে তার ভিতর সাধারণত অ্যান্টিবডি তৈরি হবে আর কি। এই ভাইরাসটা হবে অ্যান্টিজেন, এর ভিতর তার বডিতে যার হবে তার একটা অ্যান্টিবডি তৈরি হবে। তো অ্যান্টিবডি তৈরি হইলে দেখা যাবে যে তখন আর টেস্ট পজিটিভ আসবে না, নেগেটিভ আসবে। যখন নেগেটিভ আসবে তখন মনে হবে যে সাফিসিয়েন্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিন্তু এই অ্যান্টিবডিটা যদি কোনো কারণে পারসিস্ট না করে, তার আবার করোনা হওয়ার সম্ভাবনা থাকে এবং হতে পারে। একদম যে হবে না এটা গ্যারান্টেড না। যদি অ্যান্টিবায়োটিক টাইটারটা মেজার করা যায় এবং একটা সাস্টেইনেবিলিটির কোন লেভেলে থাকে সেটা হলে হয়তো সম্ভাবনা থাকবে না। কিন্তু আমরা এর ভিতরেই অলরেডি দেখে ফেলেছি যে একজনের করোনা হয়েছে প্রথম দিকে, কিন্তু তারপরে আবারও তার করোনা হয়েছে। অতএব এটা সবসময়ই আমরা যতক্ষণ পর্যন্ত অ্যান্টিবডি সম্বন্ধে না জানবো এবং ভ্যাকসিন না আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা এটা থাকবো, দ্বিতীয়বারও হতে পারে এই সম্ভাবনা থাকবে। এটাই আমি এই ইনফরমেশনটা দিচ্ছি আর কি। ধন্যবাদ স্যার প্রশ্নটি নেওয়ার জন্য। আমি আরো একটি প্রশ্ন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমি প্রশ্নটি আমাদের ম্যাডামের কাছে করতে যাচ্ছি যে করোনার সময় অনেক রোগী আছেন যারা অন্য রোগে আক্রান্ত হয়ে যান, তখন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা কিছুটা কঠিন হয়ে পড়ে। তাদের জন্য কি পরামর্শ আছে আপনার কাছে? আরেকবার শোনা যাচ্ছে না জি ঠিকমতো। জি জি ম্যাডাম, আমি আবার বলছি। করোনার সময় দেখা যায় যে একজন রোগী করোনা আক্রান্ত হলেন, তার পাশাপাশি সে হয়তো অন্য আরেকটা কোনো ডিজিজে আক্রান্ত হলেন, তখন তো তার করোনা হয়তো ধরা পড়ার কারণে অন্য সেবাটা নিতে তার সমস্যার সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে তার করণীয় কি? ম্যাডাম বোধহয় আমাকে শুনতে পাচ্ছেন না, আমি তাহলে আচ্ছা, স্যারের কাছে। না, ঠিক আছে, আমি বুঝতে পারছি, কোশ্চেনটা শুনতে পারছি এবং বুঝতে পারছি। করোনা ছাড়া অন্য রোগ হলে যখন হাসপাতালে যায় তখন তাদের যে সমস্ত ডিফিকাল্টিস হয় সেই ব্যাপারে তারা কি পরামর্শ বা আমাদের কাছ থেকে পেতে পারে, এটাই জিজ্ঞেস করেছে আর কি। তো আমি এ ব্যাপারে আপনাদেরকে বলতে চাই যে এখানে যে সিচুয়েশন এখন হয়েছে, আমাদের হসপিটালের সংখ্যা, বেডের সংখ্যা খুবই একটা নাজুক পরিস্থিতি আমাদের দেশের জন্য। পপুলেশন, ঢাকা সিটি যদি বলেন, ঢাকা সিটির পপুলেশনের সাথে 2 কোটি মানুষের জন্য যে হসপিটাল বেড সেটা অনেক কম। যদি সমস্ত দেশের জন্য বলি যে 18 কোটি মানুষের জন্য বেড সংখ্যা জেলা শহরে কিংবা উপজেলা শহরে সব জায়গায় খুব সীমিত আকারে, এবং এই করোনা একটা অ্যাডেড রোগ আমাদের ভিতরে এসে পড়ছে যেটা মহামারী আকারে আসছে। এই জন্য সকলেই, এবং এটা খুবই একটা
ডেঞ্জারাস ভাইরাস, যেটা খুব অল্প সময়ের ভিতর একজন রোগী খারাপ হয়ে যেতে পারে। সেজন্য সবাই এটা নিয়ে আমরা এর প্রতিকার এবং এর না হওয়ার জন্য আমরা সব ব্যবস্থা নিয়ে এগোচ্ছি, তারপরেও হচ্ছে এবং জায়গা পাওয়া যাচ্ছে না। তো আপনাদের পরামর্শ একটাই থাকবে যে এখানে আপনারা যতটুকু মেনটেন করতে পারেন বাড়িতে, যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের যে চিকিৎসক দিয়ে আপনি চিকিৎসা করান, সেই চিকিৎসকের সাথে পরামর্শ করে টেলিমেডিসিনে তার কাছ থেকে মেডিসিনটা সেভাবে নেবেন। যদি একজনের অ্যাজমা থাকে তাহলে তার কনসার্ন ফিজিশিয়ানের কাছ থেকে কিভাবে তার অ্যাজমার কন্ডিশনটা যতটুকু সিরিয়াস হয়েছে এটা কিভাবে বাড়িতে রেখেই মেনটেন করা যাবে সে ব্যাপারে আপনারা তাদের পরামর্শ নেবেন। যদি হাইপার টেনশনের রোগী হয়, যদি হার্টের রোগী হয়, একটা কথাই বলতে চাই, আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে যারা এই ধরনের রোগী আছে তারা এখন যতটুকু কম হাসপাতালে যে পারেন সেটাই তাদের জন্য ভালো। কারণ আপনি একটা অন্য রোগ নিয়ে যাবেন, সব হাসপাতালে এখন করোনা রোগী আছে, সেখান থেকে আবার করোনা নিয়ে যদি ফিরেন তাহলে তো আরো আরেকটা ডেঞ্জারাস পজিশন হয়ে যাবে। সেই জন্য আপনার যে রোগটা আছে সেটাকে আপনি যতটুকু পারেন বাড়িতে থেকে চেষ্টা করবেন। তারপরে যদি দেখা যায় যে না, বাড়িতে কোনো পরেকে রাখার কোনো উপায় নেই এবং কোনো অসুবিধা বিশেষ অসুবিধা হচ্ছে, তখন হাসপাতালে যেতে হবে এবং হাসপাতালে যেখানেই সিট পাওয়া যায় সেখানেই ভর্তি হতে হবে। এছাড়া মনে করি যে আর বিশেষ কোনো পরামর্শ আমাদের তরফ থেকে দেওয়ার নেই। আপনাদের ধৈর্য সহকারে এগিয়ে যাওয়ার, নিজেদের সাহস করে। কারণ করোনা ভাইরাস এখন সমস্ত হসপিটাল গুলোতে, যে সমস্ত জায়গায় হসপিটাল করা হয়েছে, যে সমস্ত করোনার বেড দেওয়া হয়েছে, সেখানে তো এই ইনফেকশন আছে। তো সেটা অ্যাভয়েড করে চলতে পারলেই ভালো। তারপরেও সাধারণ বেড আছে, সাধারণ বেড, করোনা ভাইরাস একটা লিমিটেড বেড, সাধারণ বেড আছে, এটা আপনারা অবশ্যই পাবেন। ধন্যবাদ স্যার। আর সেমিনার আরেকটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে করোনাকালীন অন্য রোগীদের জন্য পরামর্শ দিলে ভালো হয়। আমাদের দর্শককে আমরা জানাতে চাচ্ছি যে স্যার অলরেডি আমাদেরকে সেটি বলে দিয়েছেন যে অন্য রোগীরা কি করবেন। তারা তাদের যেই ডক্টরের সাথে ছিলেন বা যার কাছ থেকে সেবা নিচ্ছিলেন তাকে টেলিমেডিসিনের মাধ্যমে বা তার সাথে কোনোভাবে যোগাযোগ করে তাদের সেই সম্পর্কে বা তাদের সেই নির্দিষ্ট অসুখটি নিয়ে তারা কন্ট্রোল রাখবেন যাতে সেদিকে তারা সেফ থাকতে পারেন। এখন আমরা আমাদের ম্যাডামের কাছে ফিরে এসেছি। ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে আমাদের অটিস্টিক শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা, যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলে থাকি, সেটি একটু দুর্বল থাকে। তো সেই বিষয়ে আমরা কি ধরেই নিব যে আমাদের অটিস্টিক শিশুরা সবাই ইমিউন সাপ্রেসড? আচ্ছা, ধন্যবাদ অনক জাহান, খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এই মুহূর্তে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম নিয়ে সবাই খুব সচেতন হয়ে গিয়েছে করোনার এই মহামারীর সময়ে। এখন অটিস্টিক বাচ্চা বা স্পেশাল চিলড্রেনদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে তাদের লার্নিং ডিফিকাল্টিস থাকে, তারা নিজেদের লার্নিং ডিফিকাল্টিসের জন্য তারা কথা বলতে পারে না। এই ক্ষেত্রে তাদের ভিতরে সবসময় একটা অ্যাংজাইটি কাজ করে এবং এই অ্যাংজাইটি এবং সাথে সাথে ডিপ্রেশনও থাকে, কারণ তারা নিজেদেরকে সোশ্যালাইজেশন করতে পারছে না, নিজেদের ভাবটা প্রকাশ করতে পারছে না। এই জন্য এই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন একই সাথে দুইটা থাকার ফলে তাদের ভিতরে স্ট্রেস লেভেলটা বেড়ে যাচ্ছে। প্রতিটি অটিস্টিক বাচ্চা বা স্পেশাল চিলড্রেন স্ট্রেস লেভেল বেড়ে যাওয়ার কারণে তাদের ইমিউন সিস্টেমটাও প্রেশারাইজ হয়ে যায় এবং একই সাথে তাদের নানান ধরনের অ্যাসোসিয়েটেড প্রবলেম, যেমন তাদের ঘুমের সমস্যা হতে পারে এবং ঘুমের সমস্যা এবং এই সমস্যার জন্য তাদের ইমিউন সিস্টেমটা উইক হয়ে যায়। ইমিউন সিস্টেম প্রেশারাইজ থাকে, উইক থাকে, এজন্যই আমরা তাদেরকে they are more prone to get infection. আমরা এজন্যই বলে থাকি they are more prone to get infection because of this weakened immune system, and pressurized immune system is every time, all the time his immune system is pressurized due to emotional disturbances, and for this they are more prone to get infected with any infection. And এজন্যই আমরা বলে থাকি যে তারা ইমিউন সাপ্রেসড না, আসলে তারা একটু ইমিউন কম্প্রোমাইজড বলতে পারি আমরা। ধন্যবাদ ম্যাডাম। আমাদের অটিস্টিক শিশুদের, শুধু অটিস্টিক শিশুই না, আমাদের বর্তমানে সবারই ইমিউনিটি সিস্টেমকে নিয়ে অনেক বেশি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এটা আগের থেকে এখন সবাই এই বিষয়টিতে অনেক সচেতন হচ্ছেন করোনা ভাইরাসের কারণে। তো আমি এই রিলেটেড একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের
অটিস্টিক শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি? স্যার আমাদেরকে যদি এই বিষয়ে কিছু বলতেন। এটাও খুব ভালো একটা প্রশ্ন, কারণ এটা এখন খুব ভেরি ভাইটাল যে কিভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যাবে। এটা বাড়ানোর জন্য আমাদের প্রথম যে জিনিসটা, বাচ্চারা বাসায় থাকে, বাচ্চার মা বাবার যত্নটা বাড়াই দিতে হবে তাদের প্রতি। কিভাবে বাড়াবে? তাদের সুষম খাবার খাওয়াইতে হবে, যেগুলো প্রোটিন ডায়েট সেটা বেশি খাবে। তারপরে তাজা ভেজিটেবলস খাবে, যেগুলোর ভিতর ভিটামিনস থাকে। যে সমস্ত খাবারের ভিতর ভিটামিন সি, ডি এবং ই ভিটামিন, বি ভিটামিনস বেশি আছে, সেই সমস্ত খাবার সবসময় যদি খায়, তাহলে বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এবং বাচ্চাদেরকে সবসময় কিছু এক্সারসাইজ করাইতে হবে, যাতে তাদের শরীরের খাবারের ডিমান্ডটা বাড়ে এবং মেন্টালি রিল্যাক্স থাকে। সেটা যদি কোনো থেরাপিস্টের কাছে যায়, থেরাপিস্টের কাছ থেকে জেনে নিবে, কিংবা নিজেরাই এরকম সময় 2 মাস, 2.5 মাস, 3 মাস যাবত ঘরের ভিতর বন্দি আছে। এখানে আমাদের মারা তো, স্পেশাল চিলড্রেনের মা তো একটা বিরাট ব্যাপার। তাদের অবদানের কথা আমরা বলে শেষ করতে পারবো না। তারা যেভাবে একটা বাচ্চাকে মানুষ করে, এর জন্য তারা প্রতিদিন শুধু হয়তো ইনশাল্লাহ আখেরাতেই পাবে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোনো প্রকারই শেষ করতে পারবো না। এবং তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা যেভাবে এই নর্মাল বাচ্চাদেরকেই মানুষ করা এবং দেখাশোনা করা, এরকম ক্রান্তি লগ্নে ঘরের ভিতর অনেক কষ্ট হয়ে যায়, তারপরে আপনারা করতেছেন। কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে আরো করতে হবে, যাতে আপনার বাচ্চা ইমিউন সিস্টেম কিংবা রোগের প্রতিরোধ ক্ষমতা তার বৃদ্ধি পায়। এই জন্য এক্সারসাইজ সেটা অনেক সময় হতে পারে যে বাসার ছাদে নিয়ে তাদেরকে একটু খেলাধুলা করেন, কিংবা একটু মুক্ত মুক্ত বাতাসে তাদেরকে হাঁটাচলা করতে দেওয়া, এবং কিংবা বাসায় যদি নিচের দিকে নিচে কোনো জায়গা থাকে, খোলামেলা জায়গা থাকে, সেখানে তাদেরকে মেন্টালি রিল্যাক্স করার জন্য। তো এইভাবে যদি এই জিনিসগুলো করা হয়, তাহলে দেখা যাবে যে, এবং তার ঘুমটা ঠিক মতো হচ্ছে কিনা। এই সমস্ত সব মানুষের যদি ঘুম না হয়, তাহলে একটা শরীর ভালো থাকে না, ওরই এংজাইটি এবং করে এরকম একটা সিচুয়েশন থাকে। এই জন্য বাচ্চাদের ভালো মতো ঘুম হতে হবে, রিল্যাক্সেশন হতে হবে। তারপরে আত্মবিনোদন মূলক কাজ যেগুলো বাচ্চা পছন্দ করে, সেই কাজ সেটা যদি করে, তাহলে তাদের ওরে এনজাইটিটা কম থাকবে। ওরে এনজাইটি কম থাকলেও ইমিউন সিস্টেম সবসময় ভালো কাজ করবে। আর যে সমস্ত খাবারের কথা বললাম, এক্সারসাইজের কথা বললাম, এবং ভিটামিনস এর কথা বললাম, এগুলি দিয়ে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা যায়। স্যার আমরা একটু কমেন্টস নিয়ে নিচ্ছি। আমাদের আলোচনার পাশাপাশি আমাদেরকে অনেক দর্শক কমেন্টস করেছেন, আমাদেরকে শুভকামনা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, অবিরাম ভালোবাসা জানিয়েছেন। আমার হোস্টিং আপনাদের ভালো লেগেছে এটা জানতে পেরে খুবই ভালো লাগছে। স্মার্ট হোস্টিং রৌনক জাহান, ধন্যবাদ স্যার ম্যাডামকে। আমরা আরো দেখতে পাচ্ছি যে আমাদের অনেক অনেক দর্শক তাদের শুভেচ্ছা আমাদেরকে পাঠিয়েছেন। আপনাদের শুভেচ্ছাই আমাদের এগিয়ে যাওয়ার পথকে আরো অনেক মসৃণ করবে। আমরা এবার আরেকটি দর্শকের প্রশ্ন নিয়ে নেই। আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে করোনার এই সময়টিতে আমরা সবাই লকডাউনের মধ্যে আছি দীর্ঘ সময় ধরে, এই সময় ডায়াবেটিস যারা পেশেন্ট রয়েছেন তাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত, এবং তাদের ব্যায়াম বা তাদের যে এক্সারসাইজটা, ডেইলি এক্সারসাইজটা, সেটা তারা কিভাবে মেইনটেইন করবেন? ঠিক আছে, আমি বলি এটার উত্তরটা আর কি। তো যাদের ডায়াবেটিস আছে এবং তাদের ডায়েট সম্বন্ধে বলেছেন, ডায়াবেটিস এর রোগীদের তো আমরা সবসময় বলি তারাও ইমিউন কম্প্রোমাইজ থাকে আর কি। ডায়াবেটিস পেশেন্টস আর অলওয়েজ অলসো ইমিউন কম্প্রোমাইজ। তো তাদের ডায়েটের ভিতর আমরা বলি মিনিমাম কার্বোহাইড্রেট তাদেরকে খেতে হবে আর কি। হ্যাঁ, সুগার কোনো প্রকার এই জন্য শরীরে পরিমাণ বেশি না হয়। এখন আম, কাঁঠাল, জাম এই সমস্ত বা গ্রীষ্মের ফলমূলের সময় এগুলো একদমই পরিহার করতে হবে। আর ভাত আমরা সবসময় ভালোবাসি, আমরা ভাত খাওয়ার জাতি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যার ডায়াবেটিস আছে যে তার কার্বোহাইড্রেটটা তার জন্য খুবই লিমিটেড খেতে হবে। দুপুরে শুধু 1 কাপ ভাত খাবে আর 2 বেলা রুটি খাবে। আর তার যদি যে সমস্ত ওষুধে তার ডায়াবেটিস কন্ট্রোল থাকতো,
সেটার যদি এখন বাসায় যদি ডায়াবেটিস মেপে দেখে যে না সেটাতে হচ্ছে না, তাহলে সেই যদি ট্যাবলেট হয় ট্যাবলেটের পরিমাণ একটু বাড়াই দিতে হবে, যদি ইনজেকশন হয় তাহলে ইনজেকশনের পরিমাণ একটু বাড়াই দিতে হবে। আর কথা বলা, আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয়েছে যে তাদের এক্সারসাইজের কথা কিংবা হাঁটাহাঁটির কথা। এই লকডাউনের সময় হাঁটাহাঁটি করাটা তাদের জন্য ওরকম পরিবেশ নাই, কিন্তু আসলে উন্নত দেশে একটা রিল্যাক্সেশন দেয় যে হাঁটার জন্য তাদের সিটিজেনরা এরকম সময় যে একটা ব্রেকডাউন থাকে লকডাউনের ভিতরে, যে 2 ঘন্টা ব্রেকডাউন থাকবে, এটার জন্য তারা হাঁটতে যেতে পারে, এই সময় তারা যেন বাইরে হাঁটতে যেতে পারে। আমাদের দেশে সেইভাবে ফ্যাসিলিটিস না বলে দিলেও ফ্যাসিলিটিস নিজেদেরকে তৈরি করে নিতে হবে। অসুখ আমার, আমি ভুক্তভোগী, আমাকেই তৈরি করতে হবে যে আমি কিভাবে এক্সারসাইজ করব। ঘরের ভিতর অনেক এক্সারসাইজ করা যায়, যত ছোট ঘরই হোক, যত বড়ই যে লাগবে তা না, এর ভিতরে অনেক এক্সারসাইজ করা যায়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায়, তারপরে জগিং করা যায়, তারপরে ঘরের ভিতরেই হাঁটা যায়, বারান্দার এবং ঘরের ভিতরেই হাঁটা যায়। এতে এতে এছাড়াও যদি আগে বললাম, আগেও বলছি যে ছাদে যদি জায়গা থাকে ছাদে যেয়ে হাঁটা যায়, তারপরে যদি নিচে জায়গা থাকে নিচে হাঁটা যায়, কিংবা যখন আমাদের দেশেও সবসময় লকডাউন থাকে না, আপনাকে মিনিমাম 30 থেকে 40 মিনিট হাঁটার একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে। হাঁটলে তখন আপনার শরীরের শক্তির বাড়বে এবং ডায়াবেটিস কন্ট্রোল থাকবে, যে সমস্ত ইনসুলিন সিক্রেশন বাড়ে এক্সারসাইজে, এই জন্যই আমরা এক্সারসাইজ করতে বলি আর কি, তো সেটাও বাড়বে। এই জিনিসগুলো লক্ষ্য করে যদি একজনের ডায়াবেটিস কন্ট্রোল করেন, আমার মনে হয় যে সে ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমি আশা করি। জি, স্যারের একটি কথা খুব ভালো লেগেছে, তাই আবার বলছি যে অসুখ আমার, আমাকেই তার উপায় বের করতে হবে, অজুহাত দিলে সে ক্ষতিটা আমারই হবে। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আবার ম্যাডামের কাছে ফিরে আসছি যে আমাদের অটিস্টিক শিশুদের যদি করোনা ভাইরাসে তারা আক্রান্ত হয়, তাহলে তাদের সেলফ আইসোলেশনটা আমরা কিভাবে নিশ্চিত করব? ধন্যবাদ। আসলে এই অটিস্টিক বাচ্চাদেরকে সেলফ আইসোলেট করে রাখা সত্যিই খুবই দুঃসাধ্য ব্যাপার, কারণ তারা সবসময় ছুটোছুটি দৌড়াদৌড়ি করে, এর মধ্যে তাদেরকে একটা ঘরে আটকে রাখাটা খুবই দুঃসাধ্য। তারপর আমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ সে যখনই করোনা ভাইরাস আক্রান্ত হবে তার থেকে করোনা ভাইরাস অন্যদের ছড়ানোরও আশঙ্কা থাকে। সেক্ষেত্রে যাতে বাড়ির অন্য সবাই আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রেখে আমাদেরকে বাচ্চাদেরকে আইসোলেট করে রাখতে হবে একটা রুমে। যে একটা রুমে বাচ্চাদেরকে আইসোলেট করে আমরা তার পছন্দের জিনিস দিয়ে সেখানে তাকে রাখবো, কারণ সে যে জিনিস সে যাতে উত্তেজিত না হয়ে যায় এবং সে যাতে কাম থাকে, এবং তার খেলনা দিয়ে তাকে তার পছন্দের আইপ্যাড খেলনা দিয়ে, তারপর সে যদি ল্যাপটপে বা কম্পিউটারে কোনো কার্টুন দেখতে পছন্দ করে তার সে কার্টুন ছেড়ে দিতে হবে, সে যদি গান শুনতে পছন্দ করে তাকে গানের ব্যবস্থা করে দিতে হবে, বা সে যদি খেলা দেখতে পছন্দ করে বা সে যদি ড্রয়িং করতে পছন্দ করে, তার সব ধরনের সে যত ধরনের জিনিস পছন্দ করে সব ধরনের পছন্দের জিনিস দিয়ে তাকে একটা আলাদা রুমে রাখতে হবে। এবং তার যে দেখাশোনা করবে কেয়ার গিভার তিনি অবশ্যই মাস্ক পরবেন। হয়তো বাচ্চাটি মাস্ক পরতে চাবে না, তাদেরকে তো তার মাস্ক পরা বুঝেই না, তার মাস্ক পরলেও হয়তো সেটা খুলে রেখে দিবে। সেক্ষেত্রে অন্য বাসা যা আছে তার সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। স্বাস্থ্যবিধিগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে হাত ধোয়া তাদেরকে অবশ্যই হাত ধোয়াটা এনশিওর করতে হবে, যে তাকে পরিচর্যা করবে তাকেও হাত ধুতে হবে এবং বাচ্চাটিকেও হাত ধোয়ার প্রতি উৎসাহিত করতে হবে। বেশিরভাগ অটিস্টিক বাচ্চায় পানি দিয়ে খেলতে পছন্দ করে, এবং তারা যখন পানি দিয়ে খেলতে পছন্দ করবে তাদেরকে আমরা বাথরুমে নিয়ে যে কলটা ছেড়ে দিয়ে একটা গামলা বা একটা বাটিতে পানি নিয়ে তখন সাবান দিয়ে ফেনা করে তাদেরকে হাত ধোয়ার প্রতি উৎসাহিত করতে হবে, যে তুমি এখানে হাত ধোও। তাকে বুঝাতে হবে, হয়তো সে একদিনে শিখবে না, আস্তে আস্তে তাকে বুঝালে সে এই জিনিসটা শিখে যাবে যে তাকে হাত ধুতে হবে, খাওয়ার সময় হাত ধুতে হবে, খাওয়ার পরে বাথরুম থেকে ফিরে, এভাবে করে তাকে আমরা ট্রেন আপ করতে হবে তাদেরকে। তারপর হচ্ছে যে এবং তাকে আলাদা রুমে রাখতে হবে, এবং তার বাসনপত্র সে যে গ্লাসে খাবে গ্লাস প্লেট সবকিছু আলাদা করে দিতে হবে, তার বাথরুমটা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে, প্রতিদিন জীবাণুমুক্ত করতে হবে বাথরুমটা। এবং সেলফ আইসোলেশনে আরও হচ্ছে যে সে যেসব জিনিস
করবে, যেমন দরজা, হাতল, টেবিল, সেগুলো বারবার ডিসইনফেক্ট করতে হবে, জীবাণুনাশক স্প্রে দিয়ে সেগুলো পরিষ্কার করে রাখতে হবে। তার হাতেও সে যখন হাত ধুতে যাবে না, আমরা স্যানিটাইজার ব্যবহার করতে পারি, স্যানিটাইজার দিয়ে তার হাতটা পরিষ্কার করে রাখার ব্যবস্থা করতে হবে। এসবই মোটামুটি এভাবেই করে আমাদেরকে তাকে চেষ্টা করতে হবে সেলফ আইসোলেশনের ব্যাপারে, তাকে যাতে সে এটা মেনটেন করতে পারে এবং বাসা অন্য কেউ আক্রান্ত না হয়, কারণ করোনা ভাইরাস তো সবাই জানে খুবই কন্টাজিয়াস এবং এ কারণে সুরক্ষার প্রয়োজন আছে। এক্ষেত্রে আমরা সতর্ক থাকতে হবে, সব সময় সতর্ক থেকে ভয় না পেয়ে বাচ্চাটার সাথে আমাদেরকে ধৈর্য সহকারে বাচ্চাটাকে যত্ন নিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। আমরা আমাদের স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমাদের দর্শক স্যারের কাছে উত্তরটা জানতে চেয়েছেন, বলছেন যে দয়া করে উত্তরটা দিবেন। হ্যাঁ স্যার, আপনার উত্তরটা দিবেন। তার প্রশ্নটা হলো, একটা প্রশ্ন ছিল স্যারের কাছে, কিডনি সমস্যা হলে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না? কিডনির সমস্যা হলে আচ্ছা, কিডনির ফাংশন যদি কমে যায় আর কিডনিকে যদি আমাদেরকে সুরক্ষায় রাখতে হয়, তাহলে যে সমস্ত জিনিস কিডনির সমস্যা হয়েছে কিনা আগে তা এস্টাবলিশ করতে হবে। তার সেরাম ক্রিয়েটিনিনের লেভেল কি, ইউরিক অ্যাসিড ব্লাডের লেভেল কিরকম, তার ইউরিয়াল লেভেল কিরকম, তার ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের রেশিওটা কত, এগুলো বিবেচনা করে যদি দেখা যায় যে এগুলোতে তার বেশি থাকে নর্মালের চেয়ে এবং সে এখন থেকেই সেটার ব্যবস্থা নিতে চান, তাহলে তাকে যে সমস্ত জিনিসের ভিতর প্রোটিন থাকে, যেমন ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে প্রোটিন ডায়েট আপনাকে কম খেতে হবে। আমরা যেমন ডায়াবেটিস হলে কার্বোহাইড্রেট কম বলছি, আর এখানে বলছি যে আমরা যদি কিডনির জন্য ইউরিক অ্যাসিড কিংবা সেরাম ক্রিয়েটিনিন বেশি থাকে, তাহলে আপনাকে যে সমস্ত রেড মিট আছে এগুলো খাওয়া যাবে না। তারপরে আপনার যে সমস্ত ইয়েলো ভেজিটেবলস আছে কিংবা কিছু গ্রিন ভেজিটেবলস আছে, পার্টিকুলারলি মসুরের ডালে অনেক ক্রিয়েটিনিন বাড়ার সম্ভাবনা থাকে, অনেক প্রোটিন থাকে মসুরের ডাল, তারপরে পুঁই শাক, এগুলো অনেকগুলো একটা ডায়েটের চার্ট আছে, সেটা দেখে তখন তাকে এই ব্যবস্থাটা তার নিজের নিতে হবে আর কি। আমি খুব সংক্ষেপে বললাম, যেটা যদিও আমাদের আজকের ইয়ের সাথে ততটা রিলেট করে না, কিন্তু তারপরেও এই জিনিসগুলো তাকে মেনে চলতে হবে যাতে তার ভবিষ্যতে কিডনির ফাংশনটা নরমাল থাকে কিংবা যা আছে তার চেয়ে খারাপ না হয়। জি, আমাদের দর্শক যে প্রশ্নটি করেছেন, আপনি আপনার ডায়েট চার্টটা ফলো করবেন। আপনার যদি কিডনির সমস্যা থেকে থাকেন, আপনার উত্তরটি স্যার দিয়ে দিয়েছেন। এখন আমাদের আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা অবশ্য এখন অনেকেরই প্রশ্ন যে আমরা করোনাকালীন সময়ে ডায়েটটা কিভাবে মেনটেন করব, বা আমাদের খাদ্য তালিকাতে আমরা কোন জিনিসটি বেশি রাখবো বা কোন জিনিসটি আমরা অ্যাভয়েড করব। আসমা ম্যাডাম বলবে নাকি? স্যার ম্যাডাম, আপনি যে কেউই অ্যান্সারটা দিতে পারেন। ধন্যবাদ। আসলে ডায়েটের ক্ষেত্রে বলতে গেলে যে প্রতিদিন সুষম খাবার খেতে হবে, সুষম খাবারের মাধ্যমেই শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে। এখন আমাদেরকে অন্য কিছু খেতে পারবো না বা কি খেলে করোনা ভালো হয়ে যাবে এমন কোনো ডায়েট নেই যে এটা খেলে করোনা ভালো হয়ে যাবে বা ওটা করোনা হলে এটা খেতে পারবো না, এমন কোনো ডায়েটের সমস্যা নেই। আমরা সবই খেতে পারবো এবং আমাদের খাবারটা হতে হবে সুষম খাবার, যাতে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। এবং সুষম খাবারের মধ্যে আমাদেরকে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, এগুলো সবই মেনটেন করতে হবে এবং তার সাথে বিশেষ গুরুত্ব দিতে হবে ভিটামিন সি, ভিটামিন বি, জিঙ্ক, আয়রন, এগুলোর প্রতি, এবং সাথে ভিটামিন ডি। ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় বাচ্চারা সব ঘরে আছে, তারা সূর্যের আলোয় বাহিরে খেলাধুলা করতে পারছে না, সেক্ষেত্রে তাদের ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে এবং ভিটামিন ডি এর ঘাটতি হলে তারা মোর প্রোন টু ইনফেকশন। সেজন্য তাদের যাতে ভিটামিন ডি এর ঘাটতি না হয়, সেক্ষেত্রে আমাদের তাদেরকে সূর্যের আলোতে প্রতিদিন সকালবেলা কিছু সময়ের জন্য রাখতে হবে। এবং সাথে বললাম ভিটামিন সি এর জন্য তাদেরকে প্রচুর পরিমাণে ফলমূল খেতে হবে, যেমন লেবু, কমলা লেবু,
এবং স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে বলতে চাই তারা হয়তো খেতে চাবে না, কিন্তু তাদের হাতে আমাদেরকে দিয়ে দিতে হবে খাবারগুলো, যে তুমি একটু লেবু খাও, একটু কমলা খাও, বারবার তাদেরকে উৎসাহিত করতে হবে এসব খাওয়ার ব্যাপারে। এবং সাথে জিঙ্ক, আয়রনের জন্য আমরা বাচ্চাদেরকে কলা খাওয়ার জন্য উৎসাহিত করতে পারি। এবং এটাই, তার সাথে আমরা ক্যালসিয়ামের জন্য আমরা বাচ্চাদেরকে দুধ দিতে পারি প্রতিদিন। সাথে ডিম, প্রোটিনের জন্য আমরা তাদেরকে ডিমটা অবশ্যই দিব প্রতিদিন, তাদের খাবার তালিকায় ডিমটা রাখার চেষ্টা করব। এবং এবং সাথে পানি পরিমাণ খেতে হবে, পানি প্রচুর পরিমাণে খেতে হবে, পানি খেতে হবে। এবং বাচ্চাটা যদি করোনা আক্রান্ত হয় সেক্ষেত্রে তাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, রেস্ট নিতে হবে। এবং পানিটা পরিমাণ দেখতে হবে যে তার পানি শূন্যতা হচ্ছে কিনা, যে বাচ্চাটার প্রস্রাবের রংটা দেখতে হবে। যদি দেখি যে বাচ্চাটার প্রস্রাবটা গাঢ় হলুদ হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবং প্রতিদিন যাতে সে 10 থেকে 12 গ্লাস পানি খায় সেটা এনশিওর করতে হবে, কারণ পানিটা হচ্ছে ডিহাইড্রেশন করবে। পানি ঠিক মতো না খেলে বাচ্চার পানি শূন্যতা হবে, এবং সেই পানি শূন্যতা থেকে তার টেম্পারেচার বেড়ে যেতে পারে, এবং তার শরীরে লেথার্জি হয়ে যেতে পারে, সে দুর্বল ফিল করতে পারে। এই সমস্ত দিকে খেয়াল করে আমাদেরকে পানি খাওয়ার প্রতিও উৎসাহী হতে হবে বাচ্চাদের। ধন্যবাদ ম্যাডাম। আমি আবারও আপনার কাছেই আসছি। আমাদের পরবর্তী প্রশ্নটি ছিল যে অটিস্টিক শিশুদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ, তাদের মেন্টাল হেলথের প্রতি যত্নশীল হওয়াটা আমাদের জন্য কেন জরুরি? ধন্যবাদ। মানসিক স্বাস্থ্যের প্রতি তাদের অবশ্যই যত্নবান হওয়া উচিত আমাদের এই করোনাকালীন সময় অটিস্টিক শিশুদের জন্য। কারণ হচ্ছে তারা সবসময় ঘরে বন্দি আছে। প্রথমেই তারা ঘরবন্দি, তারা বাহিরে যেতে পারছে না, তারা খেলাধুলা করতে খুবই পছন্দ করে। অটিস্টিক বাচ্চারা খেলাধুলা করতে খুবই পছন্দ করে, তারা পার্কে যেতে পছন্দ করে, তারা নিজেরাই খেলতে একাই খেলাধুলা করতে পছন্দ করে। সেক্ষেত্রে এখন তাদেরকে সবসময় ঘরে রাখতে হচ্ছে। তারা হয়তো নিজেদের কাজে স্কুলে যেতে পারছে না, সেক্ষেত্রেও তারা অন্য বাচ্চাদের সাথে মিশতে পারছে না, বাসায় থাকতে হচ্ছে তাদেরকে। তাদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপ সৃষ্টি যাতে না হয় সেদিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। তাদেরকে মা বাবাকে সময় দিতে হবে বাচ্চাটার সাথে, মা বাবা দুজনকে বাচ্চাটার সাথে বসে খেলাধুলা করতে হবে, বাচ্চাটার সাথে টিভি দেখতে হবে, বাচ্চাটা যে জিনিসটা করতে পছন্দ করে, যেটা গান শুনতে পছন্দ করলে বাচ্চাটাকে গান শুনতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং সে যাতে সবসময় রিল্যাক্স থাকে আমাদের সেই দিকটা খেয়াল করতে হবে। তার সাথে কোনো কিছু নিয়ে আমরা আসলে জোরাজুরি করবো না যে এটি এখন করতে হবে, এখনই হাত ধুতে হবে, এখনই খেতে হবে। তারা যখন যেভাবে করতে চাবে তাদের সাথে থেকে সময় দিয়ে এগুলা ধৈর্যের সাথে আসলে মোকাবেলা করতে হবে। এবং এক্ষেত্রে বলতে চাই যে স্পেশাল বাচ্চাদের মা বাবারা সন্তানদের জন্য আসলে যা করে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারা সবসময় নিজেরা চেষ্টা করে বাচ্চাদেরকে কাম রাখার জন্য, বাচ্চাদেরকে কিভাবে শান্ত রাখা যায়, বাচ্চাদের করা যায়। এক্ষেত্রে তাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে। এজন্যই তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ যে তারা যেভাবে করে বাচ্চাদেরকে যত্ন নিচ্ছে, মানে সেটা আসলে আমরা নর্মাল বাচ্চা যারা করে তারাও চিন্তা করলে বুঝতে পারবে যে নর্মাল বাচ্চাকেই ম্যানেজ করা কতটা কঠিন, তাদের মানসিক দিকটা দেখা। কারণ তারাও করতে চায় না। সেখানে অটিস্টিক বাচ্চা তো কিছু বুঝেই না, তাকে তার মানসিক স্বাস্থ্য সে বলতে পারে না, সে কিছু বুঝে না। তার মানসিক স্বাস্থ্যটা যত্ন নেওয়াটা আরো অনেক কঠিন কাজ। এবং এই কঠিন কাজটার জন্য আমি তাদেরকে আমার শ্রদ্ধা, আমার স্যালুট জানাই তাদেরকে, যে তারা অনেক কষ্ট করেছেন। তাদের কষ্টে আসলে স্যার আগেই বলেছেন যে তাদের কষ্টের প্রতিদান তারা আসলে এই পৃথিবীতে না পেলেও পরকালে ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। আমরা সেই আশা রাখি তাদের জন্য অবশ্যই। জি, আসলেই আমিও আপনার সাথে একমত ম্যাডাম যে আমাদের অটিস্টিক শিশুদের প্যারেন্টসরা যে কিরকম কষ্ট করেন, এবং তারা তাদের সন্তান থেকে যত্ন নেওয়ার জন্য তাদেরকে যেই পরিশ্রমটা করতে হয় সেটা আসলে আমরা হয়তো বুঝবোই না, এটা বোঝা সম্ভবও না। তাদের এই কষ্টটা আল্লাহ তাদেরকে লাঘব করুক। আমরা তাদের সবাই ভালো থাকুক সেই কামনাই সবসময় করি। এখন আমি আমাদের আরেকটি করোনা রিলেটেড প্রশ্ন যেতে চাচ্ছি যে অনেকেরই ধারণা যে এখনকার সময়ে দেখা গেল একটু ঠান্ডা লাগলে জ্বর আসলে সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছে যে হ্যাঁ আমার বোধহয় করোনা হলো। তো এই বিষয়টির ক্ষেত্রে যে আমাদের যদি কারো জ্বর, গলা ব্যথা, শরীর ব্যথা, হাঁচি কাশি এই উপসর্গগুলো দেখা দেয়, তাহলে আমরা কত দিনের মাথায় বা কয় দিন পর করোনা টেস্ট করব? এটা আমি ম্যাডামের কাছ থেকে জানতে চাচ্ছি।
আসলে এই কয়েকদিনের মাথায় জ্বর, একটা ভাইরাল ফিভার যখন হয় তখন ভাইরাল ফিভারটা আসলে 3 থেকে 5 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। 5 থেকে 7 দিনের মধ্যেই ভালো হয়ে যায়। আমরা সেক্ষেত্রে যদি বাচ্চাটা জ্বর কন্টিনিউ করে, দেখি বাচ্চাটা জ্বর ভালো হচ্ছে না, 3 দিনের পরও জ্বর কন্টিনিউ করছে, হাই গ্রেড টেম্পারেচার থাকছে, সাথে বাচ্চাটা কাশি বেড়ে যাচ্ছে, তখন আমরা মনে করবো যে না, ভাইরাসটা আসলে বাচ্চাটাকে দুর্বল করে ফেলছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে 5ম দিনে ভাইরাসটা তখন বেশি সংখ্যায় পরিমাণে বেড়ে যায়, ভাইরাস রেপ্লিকেশনটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা 5ম দিনে একটা বাচ্চা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, যেমন তার সিবিসি করতে পারি, তারপর তার কাশি থাকলে তার চেস্ট এক্সরে করতে পারি। 5ম, 6ষ্ঠ, 7ম এই দিনের দিকেই আমরা এইসব পরীক্ষা করার চেষ্টা করব। ধন্যবাদ। আমি এখন আবার স্যারের কাছে চলে আসছি। স্যার, আমাদের অটিস্টিক শিশুদের প্রসেসিং ডিফিকাল্টিজ রয়েছে। তাদেরকে হসপিটালে নিয়ে গেলে তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। তারা ডাক্তারদের সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারে না। যারা কথা বলতে পারে বা যেসব অটিস্টিক শিশুরা কথা বলতে পারে না, দুজনের ক্ষেত্রেই বিষয়টি একই আসলে মূলত। সেক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে যদি কোনো পরীক্ষা করাতে হয় বা ইনজেকশন দিতে হয়, রক্ত পরীক্ষা করাতে হয়, সেটা রীতিমতো একটা যুদ্ধে পরিণত হয়ে যায়। তো এই পরিস্থিতিতে আমাদের প্যারেন্টসদের বা আমাদের ডক্টরদের কি করার আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্যারেন্টস অ্যান্ড ডক্টরস রিলেশনশিপ অফ স্পেশাল চাইল্ড, এটা এমন একটা সাবজেক্ট, এ নিয়ে বহু রিসার্চ আছে, বহু পেপারস আছে। তো সেগুলো যদি আমরা অনেক দেখেছি কিংবা জানি, কিন্তু এখানে আমাদের একটাই, আমরা যে হসপিটাল কিংবা এই যে আমরা যে মেডিকেল পাসপোর্টের কথা বলেছি, এই কারণ একটাই, আজকের প্রথম আমরা যেটা পাসপোর্ট কেন করতে হবে, একজন ডাক্তারের কাছে যদি একটা অটিস্টিক কিংবা একটা স্পেশাল চাইল্ডকে নিয়ে যাওয়া হয়, হট করেই সে, এই ডাক্তারটা যদি বাচ্চার সম্বন্ধে বিস্তারিত কিছু না জানে, একটা অঘটন ঘটে ফেলে দিতে পারে আর কি। তার একটা নতুন পরিবেশে, নতুন জায়গা, একটা অনেক সময় বাচ্চারা তাদের ভয়ে ভয়ে ভয় থাকে, অ্যাপ্রিহেনশন থাকে, কিংবা অনেক সময় ভায়োলেন্ট হয়ে যায়, কিংবা অনেক সময় কান্নাকাটি করে, অনেক সময় জোরাজোরি করে, ডাক্তারের রুমে ঢুকতে চায় না, কিংবা ঢুকলে সেখানে ঢোকার পর লম্ফজম্ফ দিতে থাকে, কিংবা যে কোনো জিনিস ধরতে যায়, কিংবা তখন এর মা এবং বাবা খুব একটা মানে বিরক্ত ফিল করে যে কেন আমার বাচ্চাটা এরকম করতেছে। কিন্তু আসলে তো বাপ মার কোনো দোষ নেই, ডাক্তারও জানে না যে এই বাচ্চার কি কন্ডিশন। এবং এখানে যদি আমরা যে পাসপোর্টের কথা বলছি, এরকম যদি একটা ডকুমেন্টস তার থাকে আর কি, পাসপোর্ট বলতে এটা হলো ভ্যালিড ডকুমেন্টস। এটা এমন ভাবেই আমরা যে পাসপোর্ট কেন নাম এটা, পাসপোর্ট মানেই হলো আমরা যে নর্মাল পাসপোর্ট নিয়ে বিদেশে যাই, রৌনক যেটা বলতেছিল যে এরকম পাসপোর্ট কিনা, এটার সব তথ্যাদি আমার সম্বন্ধে, আমাদের আইডেন্টিটি, আমাদের পেশা, আমাদের সমস্ত কিছু যেমন ইন্টারন্যাশনাল পাসপোর্টে লেখা থাকবে, এইরকম মেডিকেল সমস্ত তথ্যই আমাদের এই পাসপোর্টে, মেডিকেল পাসপোর্টে লেখা থাকবে। সেটা যদি ডাক্তারের কাছে যাওয়ার পরেই কিংবা ঢোকার আগেই যদি তার চেম্বারে দেওয়া হয়, যে তখন ডাক্তার কিন্তু এগুলো দেখতে তার একদম 2-3-4 মিনিটের ভিতরে, যারা যেটা জানে সেটা তো তাদের শুধু একটা পৃষ্ঠা দেখলেই তারা বুঝতে পারে। আমাদের সব অনেক সময় আসে বা অনেক রুগীরা খুব অসন্তুষ্ট হয় চেম্বারে আসলে, যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার মনে হলো যে ভালো করে শুনলো না, কিংবা ভালো করে আমার কাগজপত্র দেখলো না, কিন্তু সে যে উল্টেলেই ওটা দেখতে পারে, সে তো সেটা বুঝতে পারে না। এখন অটিস্টিকদের ব্যাপারে একটা বাচ্চা যে অঘটন এই চেম্বারের ভিতর ঘটাই দিতে পারে, কিংবা যে কন্ডিশনে আছে সেটা যদি একজন ডাক্তার জানতে পারে, ডাক্তারের হৃদয় ভর্তি থাকে যে কিভাবে একজনকে আমি সাহায্য করবো, একজন রুগী আসলে কিভাবে সাহায্য করব। কিন্তু হয়তো রুগীরা একজনে আসে, তার ইমোশন থাকে, কিন্তু ডাক্তারের ভিতরে ইমোশন নাই দেখে তার হয়তো সেটা বোঝা যায় না যে সে কতটা দরদ দিয়ে রুগীটাকে দেখতেছে। এখানে তার দরদটা বোঝা যায় না, কিন্তু যে আসছে তার ওরই অ্যাংজাইটি, তার ইমোশন, এগুলো দিয়ে তখন মনে করে যে ডাক্তার হয়তো ভালো করে দেখতেছে না। ডাক্তার ঠিকই ভালো করে দেখবে, এবং তার সে খুবই একজন হৃদয়বান ব্যক্তি, সে সময় নিয়েই দেখবে। যদি জানতে পারে যে এটা একজন অটিস্টিক চাইল্ড আসছে এবং তার এই সমস্ত আছে, তখন ওইভাবেই সে এগোতে চেষ্টা করবে। সে মানে এই গার্জিয়ানদের প্রতিপক্ষ না, সে তাদের পক্ষেরই লোক। কিন্তু এই ডকুমেন্টটা যদি থাকে, তাহলে তখন সেগুলো দেখে নিজেকে একটা মেন্টাল বিল্ড আপ করে নিতে পারবে,
যে হাউ টু অ্যাপ্রোচ দিস চাইল্ড। আমরা যদি কোনো বাচ্চা নর্মাল বাচ্চাদের শিশু ডাক্তারদের কাছে নিয়ে যায়, দেখবেন যে সেখানে অনেক কিছু সাজানো গোছানো আছে, একটা খেলনা দিবে, একটা অমুক দিবে, একটা বাচ্চাকে আদর করবে, তখন বাচ্চাটা তার ভয়টা চলে যাবে। কিন্তু এই প্রসেসিংটা তো আমাদের অটিস্টিক বাচ্চারা করতে পারে না। তাদের লার্নিং ডিফিকাল্টিস, তাদের এক্সপ্রেশন ডিফিকাল্টিস, তাদের অল ডিসএবিলিটিস আর দেয়ার বিভিন্ন, সেটার জন্য তাদেরকে আমরা যথাযথভাবে দেখব এবং এই প্যারেন্টস এবং ডাক্তারদের ভিতর একটা কমিউনিকেশন গ্যাপ যেন না হয়। এই পাসপোর্টটা থাকলে তখন কমিউনিকেশন গ্যাপ হবে না, এবং যেভাবে ওই বাচ্চাটাকে অ্যাপ্রোচ করলে বাচ্চাটাকে দেখতে পারবে কিংবা গার্জিয়ানরা বলতে পারবে, সেই পরিবেশটা তাড়াতাড়ি সুষ্ঠুভাবে আমার মনে হয় যেটা তৈরি হবে। এবং আমরা স্যালিউট সকলেই আমরা জানাচ্ছি যে এই সমস্ত গার্জিয়ানরা যে ট্রাবল তারা নেয় এবং যে শ্রম তারা দেয় এবং যে ইমোশন তাদের থাকে, সেগুলোর সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি ডাক্তাররা। কিন্তু আমাদের এই ধরনের একটা ডকুমেন্টস থাকলে বাচ্চাদেরকে দেখার জন্য খুবই একটা সুবিধা হবে। স্যার, আমরা স্যারের কথায় পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছি যে আমাদের মেডিকেল পাসপোর্টটি আসলে কতটা জরুরি, বিশেষ করে আমাদের স্পেশাল চাইল্ডদের জন্য। কেননা তাদের আমাদের স্পেশাল চাইল্ডদের যখন আমরা সেবা নিতে যাই, তখন তাদের সেবাটাই অনেক বেশি সহযোগীকরণ হবে এবং আমরা খুব সহজেই নিশ্চিত করতে পারবো যখন একজন ডাক্তার সেই বাচ্চাটির মেডিকেল হিস্ট্রি সম্পর্কে জানতে পারবে, আর সেটা তো জানতে পারবেই সেই মেডিকেল পাসপোর্টটি দেখে। আমাদের দর্শকরাও হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা আমাদের কমেন্টস বক্সটাকে অনেকক্ষণ ধরে দেখছি না, সেটা মোটামুটি ফুল হয়ে যাচ্ছে আমাদের দর্শকদের অভিনন্দন, ভালোবাসা, প্রশ্নে। আমরা একটু তাদের কমেন্টস গুলো নিয়ে আসি। অটিস্টিক নিয়ে ও শিশুদের জন্য কাজ করার আপনাদের সকলকেও বিশ্বের সকল মানুষকে অসংখ্য শুভকামনা রইল। আপনাদের সকলের হাত ধরে বিশ্ব উপকৃত হোক, দোয়া ও শুভকামনা রইল। একজন দর্শক লিখেছেন গুড টপিক, একজন দর্শক লিখেছেন গুড কোশ্চেন্স, আর একজন দর্শক লিখেছেন আই রিয়েলি লাইক ইউর অ্যাডভাইস ডক্টর আসমা মান্নান। আরেকজন দর্শক লিখেছেন আসমা মান্নান গুড চাইল্ড স্পেশালিস্ট। আপনাদের মূল্যবান বক্তব্য শুনে অনেক কিছু জানতে পারলাম, অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদে আমরা সিক্ত হয়ে যাচ্ছি এবং আমরা আসলেই আমাদের অটিজম ডিসকাশন বিডি পেজ থেকে আমরা আজকে প্রথম লাইভ করেছি, এবং আপনারা যদি আমাদেরকে এভাবে উৎসাহ দেন, ভবিষ্যতে আমরা আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, কথা দিচ্ছি। আচ্ছা, আসি আমরা আবার প্রশ্নে চলে আসছি, সময় নষ্ট না করলাম, কারণ আমাদের দুইজন বিশেষজ্ঞ অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিচ্ছেন, সেটা আসলে আমরা কোনোভাবেই নষ্ট করতে চাই না। বর্তমানে প্যান্ডামিক সিচুয়েশনে স্পেশাল চাইল্ডদের ও তাদের প্যারেন্টসদের মেন্টাল হেলথ ভালো রাখার উপায়টা কি, এবং প্যারেন্টসদের কতটা মেন্টাল হেলথ এর উপর যত্ন নেওয়া প্রয়োজন, এটা আমি আমাদের ম্যাডামের কাছ থেকে জানতে চাচ্ছি। আমি কি আবার বলবো ম্যাডাম? প্যারেন্টস এর মেন্টাল হেলথ, হ্যাঁ, প্যারেন্টসদের মেন্টাল হেলথ, আমাদের গার্জিয়ানদের মানসিক স্বাস্থ্যটা আসলে আমাদের শিশুদের উপর কতটা প্রভাব ফেলে। প্যারেন্টসদের মেন্টাল হেলথ বলতে হ্যাঁ সত্যি আসলে এই দুর্যোগপূর্ণ অবস্থায় বাচ্চা মা বাবা সবাইকেই ঘরে থাকতে হচ্ছে, প্যারেন্টসদেরকেও সারাক্ষণ ঘরে থাকতে হচ্ছে, তাও বোর ফিল করছেন, তাও অনেক কষ্টে আছেন যে এরকম একটা বাচ্চাকে নিয়ে তাদেরকে সময় কাটাতে হয়, তারা সবসময় তারা নিজেরাও স্ট্রেসের মধ্যে থাকেন। সেক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রেও বলবো যে তারাও নিজেদেরকে কোনো বিষয় নিয়ে তারাও রেগে যাবেন না, বা তারাও নিজেদেরকে চাপ ফিল করবেন না, কারণ তারা যদি নিজেদের মধ্যে কোনো বিষয়ে চাপ ফিল করেন বা তাহলে সেটা বাচ্চার মধ্যেও সেই মানসিক চাপটা বাচ্চার মধ্যেও যাবে, বাচ্চাও সেটা বুঝতে পারবে যে তার মা বাবা মানসিক চাপের মধ্যে আছে। সেজন্য আমি তাদেরকে বলবো তারাও নিজেদের স্বাস্থ্যের প্রতি চিন্তা করে তারাও রেগুলার এক্সারসাইজ করবেন এবং তারাও নিয়মিত মেডিটেশন করবেন, যে কোনো ইয়োগা বা যে কোনো কিছু করার চেষ্টা করবেন, বা যেই ধর্মে আছেন তারা তাদের ধর্মের বই পড়ার চেষ্টা করবেন। এভাবে তারা তাদের মেন্টাল হেলথকে তারা ভালো রাখতে পারেন। এটাই যে তারা নিজেও চাপ মুক্ত থাকার চেষ্টা করবেন। এই পরিস্থিতিতে সবাই একটা চাপের মধ্যে আছে। এখন আমাদের নিজেদের প্রতি যত্ন নিতে হবে যে কোনো মুহূর্তে হঠাৎ করে আমরা রেগে যাব না, রেগে গেলেও রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করব, কেন রেগে যাচ্ছি সেই জিনিসটা বোঝার চেষ্টা করব, এবং বাচ্চাদের সাথে সবসময় আমরা ধৈর্যের সাথে
রাগ না দেখিয়ে কথা বলতে হবে। এটাই আসলে এভাবে করে, এবং তার নিজেদের গান শুনে বা এক্সারসাইজ করে, মেডিটেশন, যোগা করে, এবং তার নিজের ধর্মের বই পড়ে, যে যার ধর্ম আছে সেইভাবে পালন করে আমার মনে হয় তারা সময় কাটালে তারা নিজেরাও চাপমুক্ত থাকতে পারবে এবং বাচ্চার যত্ন নিতে সহজ হবে তাদের জন্য। এই জিনিস সবগুলোই ডক্টর আসমা বলেছেন। আমি আর একটু এমফেসাইজ করতে চাচ্ছি, আসলে প্রত্যেক মানুষেরই, অল হিউম্যান বিইং, প্রত্যেক মানুষের একটা আত্মবিনোদনের একটা সময় দিনের ভিতর থাকার দরকার আছে। তা যদি না থাকে তাহলে সেই তার নিজের ব্রেনটাই এক্সস্টেড হয়ে গেলে তখন এই পার্টিকুলারলি স্পেশাল চাইল্ডদের ব্যাপারে যত্ন নেওয়া খুবই ডিফিকাল্ট। সেই জন্য প্রত্যেক মা, বাবা, ভাই, ব্রাদার কিংবা বোন যারা এই বাচ্চাদের যত্ন নেন, তাদের তাদের নিকট আমার আবেদন থাকবে, আপনার নিজস্ব আত্মবিনোদনের জন্য ম্যাডাম যে সমস্ত জিনিসগুলো বললো, যে যেভাবে অ্যাডাপ্ট করতে পারেন দিনের ভিতর, সেরকম একটা সময় আপনি বের করে নেবেন যে আমি এখন এই কাজটা করলে আমার নিজের জন্য করলাম এবং আমি যেন ভালো থাকি সেই জন্য করলাম। সেটা সব ধরনেরই হইতে পারে। আপনি মিউজিক শুনলেন কিংবা আপনি এক্সারসাইজ করলেন বা যোগা করলেন, যেটাই হোক, আপনি নিজেরটা আপনি ভালো বুঝবেন যে আপনি কি করলে নিজে ভালো থাকেন, সেই পন্থাটাই আপনি নিজে অবলম্বন করবেন। আমি এটাই একটু এমফাসাইজ করলাম শুধু। জি, ধন্যবাদ স্যার। তা না হলে আপনার যদি আপনার ব্রেনটা যদি কুল না থাকে, যারা আপনারা কেয়ার গিভার আছেন, স্পেশাল চাইল্ডের একটা ফ্যামিলিতে কয়েকজনই থাকে, তাহলে তারা সেই জিনিসটা বাচ্চারও উপর যাবে। সেজন্য আপনাদেরও ঠিক মতো ঘুম হতে হবে, নিজের জন্য রিল্যাক্সেশন সময় বের আপনাদেরও করে থাকতে হবে, নিতে আপনাদেরও ঘুম দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনারাও ভালো থাকবেন, আপনাদের বাচ্চারাও ভালো থাকবেন। জি, স্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমাদের ম্যাডাম আমাদেরকে অনেক কিছু বলেছেন। আর আসলে সবথেকে বড় কথা যে আমাদের বাঙালি মায়েরা নিজেকে উজাড় করে দিয়ে সন্তানের পিছনে সময় দেন। আমাদেরকে নিজেদের জন্য আসলে কিছুটা সময় বের করতে হবে। বর্তমান যে বিশ্ব অনেক ব্যস্ত সময়, এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের নিজেকে একটু সময় দিতে হবে নিজের জন্য, নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য। হ্যাঁ, এখন আমরা আমাদের আরেকটি প্রশ্ন এসেছে দর্শকদের থেকে, সেই প্রশ্নটি নিচ্ছি, আমাদের বিশেষজ্ঞরা উত্তর দেবেন। একজন লিখেছেন যে আমার ছেলের অটিজম আছে, বর্তমান লকডাউন পরিস্থিতিতে তার অকুপেশনাল থেরাপি বন্ধ আছে, রেগুলার রুটিনটাও সে ফলো করছে না, সে অনেক বেশি হাইপার হয়ে গেছে এবং তার যেই মেডিকেশন গুলো সে নিত, সে মেডিসিন গুলো এখন আর তাকে সেভাবে আগের মতো সাপোর্ট করছে না। তিনি আমাদেরকে দুইটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে সে যে তার থেরাপিগুলো নিতে পারছে না, এ কারণে কি সে অনেক পিছিয়ে যাচ্ছে, এবং তার এই হাইপার যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেগুলো সে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি। এটার যেমন এখন অকুপেশনাল থেরাপি সে যেতে পারছেন না এবং নিতে পারছেন না, এজন্য বাচ্চা পিছিয়ে পড়বে, এটা কথাটা ঠিক আছে আর কি। কিন্তু এখানে অকুপেশনাল থেরাপিতে যে জিনিসগুলো করতো, ওই করাটা যারা সাথে যায়, মা যায়, বাবা যায়, অমুক যায়, তারা দেখেন যে একজন থেরাপিস্ট কিভাবে তাকে থেরাপি গুলো দেয়। সে ওর থেকে যতটুকু শিখছে সেটা কিন্তু সে বাসায় প্র্যাকটিস করতে পারেন। এমন কোনো থেরাপি নেই যে বাসায় প্র্যাকটিস করা যাবে না, কিন্তু ওই মা বাবাকে টাইমটা বের করতে হবে যে তাকে আর যদি সেটাতেও তো সে মনে করে যে যতটুকু জানি এটা সাফিসিয়েন্ট না, তাহলে সে মা বাবা ওই থেরাপিস্টের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে তাকে আহ্বান করবে যে তার কাছ থেকে ভালো করে একটু শিখে নেওয়ার জন্য, কিংবা তাকে একদিন দুই দিন যদি বাড়িতে এনে দেখাই দিতে পারে তাহলে সেটাও করার জন্য চেষ্টা করবে। এইভাবে নিজেরা শিখে নিজেরাই বাসায় প্র্যাকটিস করবে। এটাই বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে অফ ডুইং দি থেরাপি ওয়ার্ক, অকুপেশনাল থেরাপি যেটা। আর এরপরে কি ছিল কোশ্চেনটা? জি, তার সন্তান অনেক বেশি হাইপার অ্যাক্টিভিটিস গুলো করছেন। ও, হাইপার অ্যাক্টিভ, আচ্ছা ঠিক আছে। যদি বাচ্চা যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, সেখানে কিছু পদ্ধতি আছে, আপনি নিজেও জানবেন মা বাবা, আপনার বাচ্চা যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি করে তাকে কুল ডাউন করতে হয়। সে যদি মেল ডাউন হয়ে যায় তখন তাকে কিভাবে কুল ডাউন করতে হয়। অনেক সময় আছে যে তাকে বাচ্চার মাথা দুইটা ধরে চাইপে ধরে রাখলে দেখা যায় যে কিছুক্ষণ ধরে রাখলে বাচ্চা যেটা তার হাইপার ডিপ প্রেসারের জন্য তার হাইপার অ্যাক্টিভিটিটা কমে গেছে।
কিংবা অনেক সময় জড়ায়ে ধরে রাখলেও যদি মায়ে যদি জড়ায়ে ধরে রাখে, হ্যাঁ, তাহলেও দেখবে যে তখন তার ইয়ে হয়ে হাইপার অ্যাক্টিভিটিটা কমে গেছে। তারপরে বলছেন যে মেডিসিন, যে মেডিসিন নিচ্ছে সেটাতেও কাজ হচ্ছে না। আসলে মেডিসিনের ডোজও কিছুটা, যে মেডিসিন হয়তো একজন নিউরোসাইকিয়াট্রিস্ট হয়তো এই ওষুধটা দিয়ে থাকে, সে যেটা দিছে সেটার ডোজটা যদি কোনো প্রকার বাড়ানো না বাড়ায় ম্যানেজ করতে পারলেই ভালো। মানে এটা অনেক সময় বলা হয় যে আমি ইংল্যান্ডে গেছি, দেখছি ওই স্পেশাল চাইল্ড স্কুলে যে ওরা শিল্ডিং করে আর কি, যখন ক্লাস করতেছে কিংবা হোমওয়ার্ক করতেছে একটা বাচ্চা হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে, ওরা তখন বলছে হাইপার ফাংশনিং অটিজম। এরকম বাচ্চারা যখন ওরকম হয়ে যায়, তাদের একটা একটা রুম থাকে, স্পেশাল একটা রুম থাকে, ওই রুমের ভিতর লাইট টাইট নেবানো থাকে এবং চতুর্দিকে শুধু দেয়াল আর কোনো কিছু দেওয়া নেই। তখন ওইটার ভিতর ঢুকাইয়া তারা তাকে রেখে দেয় আর কি। দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে তারপরে আবার তাকে বের করে। এই বাই দিস টাইম অটোমেটিক্যালি সে কুল ডাউন হয়ে যায়, তখন তার আর কোনো কিছু করার থাকে না। এটাকে বলা হয় শিল্ডিং। এই শিল্ডিং প্রসিজারটাও এখানে অনেক সময় কাজ করতে পারে। সেটা তার বাপ মারাই ভালো বুঝবেন যে হাইপার অ্যাক্টিভ হয়ে গেলে কিভাবে শিল্ডিং করে যদি পসিবল হয় সেটা করবেন। আর তা নাহলে যেগুলো প্রাইমারি যেগুলো করার বললাম ওইগুলা করলেই সাধারণত হয়ে যাবে। আর তারপরেও যদি আপনি মনে করেন যে না, যে ওষুধ দিয়েছে আর কি, সেই ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করবেন, নিউরো সাইকোলজিস্ট, যে তার কাছ থেকে ওষুধের ডোজটা একটু বাড়ায় নিতে পারেন। তবে আপনাদের চেষ্টার মাধ্যমে আপনার বাচ্চার ভালো থাকবে এবং হাইপার অ্যাক্টিভ যাতে না হয় সেই ব্যবস্থা আপনারাই, আপনাদের মহৎ চেষ্টাই সেটা ভালো কন্ট্রোল করতে পারবে আর কি। ধন্যবাদ স্যার, আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমাদের কমেন্টস বক্সে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক দর্শকরা এখনো আমাদের সাথে রয়েছেন। আসলে আমরা অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমরা বিদায় নেবার পালা চলে এসছে, তবে অনেক কথা বাকি আছে, অনেক আলোচনা বাকি আছে। দর্শকরা অনেক কিছু জানতে চান আমাদের ডাক্তারদের কাছ থেকে। আমরা কমেন্টস বক্সে দেখতে পাচ্ছি যে আমাদের একজন দর্শক লিখেছেন, লং লিভ প্রফেসর ডক্টর আব্দুল মান্নান এন্ড ডক্টর আসমা মান্নান। আমাদের আরেকজন দর্শক আমাদের দুইজন ডাক্তারের শুভকামনা করেছেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেছেন। আরেকজন দেখতে পাচ্ছি লিখেছেন যে এই দুইজন সম্মানিত গুণী মানুষের সাক্ষাৎ পরবর্তীতেও দেখতে চাই। আমিও তাদের সাক্ষাৎ আবার পেতে চাই, কেননা তাদের সাথে কথা বলি কখন যে আমার 1.5 ঘন্টা চলে গেছে এটা আসলে আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু আমাদের সময় শেষের দিকে। আমি এই অনুষ্ঠানটি শেষ করার আগে আমাদের ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে তিনি আমাদের দর্শক এবং আমাদের স্পেশাল প্যারেন্টসদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আজকে যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন লাইভে। অনেক দর্শক ছিলেন, অনেকে কমেন্ট করেছেন, তারা তাদের সময় বের করে কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন। আমি অন্তঃস্থল থেকে তাদেরকে শুভ কামনা করছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা সবাই ভালো থাকুক, এই ক্রান্তি লগ্নে সবাই সুস্থ থাকুক, ঘরে থাকুক, নিরাপদে থাকুক, সেটাই আশা করছি। এবং আরও চাচ্ছি আরও বলতে চাচ্ছি প্যারেন্টসদের সম্পর্কে, অটিস্টিক বাচ্চাদের প্যারেন্টসদের সম্পর্কে, যে তাদের অবদানের কথা, বাচ্চার বেড়ে ওঠার জন্য তাদের অবদানের কথা আসলে বলে শেষ করা যাবে না। তারা যে অবদানটুকু তাদের বাচ্চার ডেভেলপমেন্টে, তাদের ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টে তারা যতখানি চেষ্টা করেছেন, আমি একজন ডাক্তার হয়ে সেটা মানে একজন ডাক্তারও সেটা বুঝতে পারবে না আসলে একটা প্যারেন্টস কতখানি কষ্ট করেছেন। তার সব সময় বাচ্চাটাকে সাহায্য করে যাচ্ছেন, কিভাবে তাদের বাচ্চাটাকে ইমপ্রুভ করা যায়, কিভাবে তাদের বাচ্চাটাকে সাহায্য করা যায়। তাদের অবদানের কথা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। তারা যথেষ্ট পরিশ্রম করে এই কাজগুলা করেছেন। তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনে আশা পূর্ণ করুক। আমি সেটাই আশা করছি যে আল্লাহ তাদেরকে ভালো করুক এবং এই বাচ্চাকে দেখার সুযোগের জন্য আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি আসলে। ধন্যবাদ ম্যাডাম, আমরাও আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আর এই মহামারী কেটে যাবে হয়তো একদিন, সেদিন আমরা সুস্থ পৃথিবীতে নিঃশ্বাস নিব প্রাণ ভরে। এই কারণে আমরা ম্যাডামের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা
চলে যেতে চাচ্ছি না, তবুও চলে যেতে হবে আমাদেরকে অনুষ্ঠানটি থেকে। আমরা স্যারের কাছে যাবার আগে আমাদের এই আয়োজন এবং আমাদের দর্শকদের সম্পর্কে কিছু শুনতে চাই। থ্যাংক ইউ রোনাক। কি বলবো আসলে, অত্যন্ত ভালো একটা উদ্যোগ এই অটিজম বিডি যেটা নিয়েছে, এটা আমি খুবই খুশি এবং খুবই এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমার তত জ্ঞান নেই, কিন্তু আমি এখানে অংশগ্রহণ করে অনেক গর্বিত যে আজকে অ্যাটলিস্ট আমরা যারা এখানে অংশগ্রহণ করছেন, অনেকেই অংশগ্রহণ করছেন, অনেক প্যারেন্টস এবং অনেক প্রশ্ন আমি নিজেও এখানে দেখলাম যে পাস হচ্ছে। এগুলো দেখে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি যে আমাদের সমাজে এই স্পেশাল চিলড্রেনদের জন্য আমাদের করণীয় আরো অনেক বেশি আছে, যেটা আমরা করছি না। আমাদের সকলেরই উচিত এই স্পেশাল চাইল্ডদের তাদের হিউম্যান রাইটস, যেটা সকলের জন্যই সমান, কিন্তু আমাদের দেশে আমরা এটা খুবই এখনো আমরা যদি একটা বাসে যাই, একটা একটা এখানে ডিসেবল নিশ্চিত বাচ্চা নিয়ে, তার 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 কোনো একটা নির্দিষ্ট সিট নাই, তার একটা বসার জায়গা নাই, তাকে নিয়ে দাঁড়ায় থাকা ট্রাভেলিং এর সময়, তারপরে যে কোনো জায়গায়, কিন্তু সব জায়গায় তো স্পেশাল চাইল্ডের জন্য প্রথম জায়গা থাকা উচিত ছিল যে সেখানে তার প্রায়োরিটি থাকবে, কিন্তু সেই জিনিসটা আমাদের দেশে এখনো নাই। আমি আহ্বান করব আজকের এই ফোরামে আমাদের সরকারকে যে যারা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী অনেক করতেছেন এই দেশের জন্য এবং পার্টিকুলারলি স্পেশাল চাইল্ডের জন্য অনেক করেছেন। আমি তার নেক হায়াত কামনা করি এবং দোয়া করি এবং তার কাছ থেকে আরো চাই যে সে আরো একটু বেশি করুক। তার মুখ দিয়ে যদি একটা কথা বের হয়ে যায়, সেটা জনগণ অনেক বেশি মানবেন। আজকে আমাদের দেশ অনেক অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে। আমাদের দেশে আগে ধনী লোক খুব কম ছিল। আমার বয়সে আমি আমাদের দেশের দুর্ভিক্ষ দেখেছি, আর এখন আমাদের দেশের ইনকাম দেখে, এখন আমাদের জলবায়ুর যে পরিবর্তন দেখে, আমাদের যে স্ট্যাটাস অফ লাইফ দেখে, এগুলো দেখে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক কিছু আমাদের বিত্তবানরা করতে পারেন, কিন্তু তারা সেরকম এগুচ্ছেন না। হয়তো বা কোনোদিন তারা করবেন, সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে আমাদের প্রধানমন্ত্রী যদি অর্ডার দিয়ে দেন বাস চালকদের যে না, এই স্পেশাল চিলড্রেনদের জন্য এই জায়গায় এরকম একটা থাকবে। উনি বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উনি এবং সাইমা উজাদুনরা এর উপর কাজ করছেন, কিন্তু আমি আহ্বান করব যে এখনো করার অনেক বাকি এবং তাদের রাইটস ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করা উচিত। আমি বিত্তবানদের প্রতি আহ্বান রাখবো, আপনারা অনেক বিত্তবান হয়েছেন, আপনারা সমাজের অনেক কাজ করেন, কিন্তু এই সেক্টরের দায়িত্ব সকলেরই নিতে হবে। যার বাচ্চা শুধু তার নিতে হবে তা না, এই দায়িত্ব যারা আমরা সুস্থ আছি, নর্মাল আছি এবং যারা সমাজে আমরা শিক্ষিত আছি, যারা আমরা বিত্তবান আছি, আমরা যে যেখানেই আছি সেখান থেকেই এই এদের রাইটসটা দেওয়ার জন্য এবং রাইটসটাকে তাদের পাওয়ার জন্য আমাদের সেই সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা ব্যক্তিগতভাবে যে যেখান থেকে ছোটখাটো ভাবে করি, তাতে অনেকটা উপকৃত, ততটা ফল পাওয়া যায় না, সবাই পায় না। কিন্তু আমি চাই যে আজকের এই ফোরামে যেটা আহ্বান করতে চাই, যে এই স্পেশাল চিলড্রেনরা যেন সর্বক্ষেত্রে আমাদের দেশে অধিকার পায়, সেটা একটা যেন আজকের এই ফোরাম থেকে ফ্যাসিলিটেট হয়, এটা আমি আহ্বান জানাচ্ছি। আর দ্বিতীয় যেটা আমি বলতে চাই, এই প্যারেন্টসরা যারা তাদের শিশুদেরকে নিয়ে নানান ভাবে কষ্ট করে মানুষ করার চেষ্টা করছেন, সেটা তাদের প্রতি আমার ফুল রেসপেক্ট অ্যান্ড স্যালিউট। এটা তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না, আমার সেই ধন্যবাদের ভাষাও নেই, কিন্তু আমার মনের থেকে আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থ থাকেন, তারা যেন তাদের বাচ্চাদেরকে বেশি বেশি করে সেবা দিতে পারেন এবং বেশি বেশি করে তাদেরকে নর্মালেসি করার জন্য চেষ্টা করতে পারেন, সেটা আমার দোয়া থাকবে আর কি। আর আজকে শেষ সময় আমি যেটা বলতে চাই, আমাদের এই মহামারীর সময় যে সমস্ত সম্মুখ যোদ্ধারা যুদ্ধ করে যাচ্ছেন একটা অদৃশ্য ভাইরাসের এগেনস্টে, এবং সেই যুদ্ধ করতে যে যারা প্রাণ দিচ্ছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই, এবং যারা এই মহামারীতে শহীদ হচ্ছেন সেই সমস্ত পরিবারের প্রতি আমার ভক্তি ও শ্রদ্ধা জানাই। আমি দোয়া করি
যে সকলেই যারা এই মহামারীতে ইনভলভ হয়েছে না, তারা তাদের জীবন এবং একটা সামনের একটা ভবিষ্যৎ যেন আমরা সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা দিনের অপেক্ষায় আমরা আছি, সেটা যেন আমরা যত তাড়াতাড়ি পাই, সেটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আর কি। আর আমি আবারও শেষ মুহূর্তে রৌনক জাহানকে অত্যন্ত সুন্দরভাবে এটা পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এই অটিজম বিডি তৈরি করেছেন, তাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ, এবং আমাদেরকে আরো বেশি বেশি ইনভলভ করবেন সেটাই আমরা আশা করি। যখন যেখানে যেভাবে আপনারা আমাদেরকে ইনভলভ করেন, আমরা আপনাদের ডাকে আমরা সাড়া দেব, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর বক্তব্যের জন্য এবং আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে আনন্দিত। স্যার, আমরা কমেন্টস বক্সটা শুধু দেখতে পাচ্ছি যে আমরা আবারও স্যার এবং ম্যাডামকে একসাথে দেখতে চাই আমাদের অনুষ্ঠান, এবং আবারও তারা এই অনুষ্ঠান দেখতে চায়। আশা করি আমিও ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই অটিজম বিডি ডিসকাশনে আজকে এই অনুষ্ঠানটাকে সফল করে তোলার জন্য, যারা এর পেছনে কাজ করেছেন, যারা এর সামনে কাজ করেছেন, সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং আমিও আসলে এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে খুবই আনন্দিত, এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে, এবং সবসময় এই অটিজম বিডি ডিসকাশনের জন্য কাজ করে যেতে চাই, এবং এই অটিস্টিক শিশুরা ভালো থাকুক, ভালোভাবে বেড়ে উঠুক, সেই দোয়াই করি সবসময় তাদের জন্য। আমি আর একটা শেষ ধন্যবাদ আমি যেটা ভুলে গেছিলাম সেটা বলতে চাই, যে যারা আজকে শ্রোতা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে আছেন এবং আমাদের ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন দীর্ঘ সময়, এবং আপনাদের অনেক ব্যস্ত সময়ের ভিতরেও যদি আপনারা সময় বের করে কিংবা যে সমস্ত প্রশ্ন করেছেন, আমরা যতটুকু পেরেছি এর উত্তর দিয়েছি। কিন্তু আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই এই ফেসবুকে অংশগ্রহণ করার জন্য। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এত ধন্যবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটিকে ধন্যবাদ দিতে চাচ্ছি, যে আমাদের পুরো টেকনিক্যাল সাইড থেকে কন্ট্রোল করেছেন, আরশাদকে। সে আসলে আমাদের এই টেকনিক্যাল সাইডটি ম্যানেজ না করলে হয়তো আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করাই সম্ভব হতো না। আরশাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। আর স্যার যেটা বললেন যে আসলে অটিস্টিক চিলড্রেনদের নিয়ে বা অটিজম নিয়ে আলোচনাটা কোনো সময় ধরে সম্ভব না। এটি অনেক বিস্তর একটি বিষয়, এবং এটি নিয়ে আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন, অনেকগুলো এরকম ভিডিও কনফারেন্সের প্রয়োজন হবে। এবং আপনারা যদি চান এবং আপনারা চাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে আবার আমাদের ডাক্তারদের নিয়ে উপস্থিত হব, এবং আপনাদের যে সকল প্রশ্ন উত্তরগুলো দিতে পারিনি ভবিষ্যতে সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যেন আপনারা এখান থেকে কিছুটা হলেও জানতে পারেন, আপনাদের যেন বিন্দু মাত্র হলেও উপকার হয়, তাহলেই আমাদের উদ্দেশ্যটি সফল হবে। এখন আমি আসলে আমাদের অনুষ্ঠানকে আর লেন্দি করতে চাই না, কারণ আমাদের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপরেও আমাদের বিশেষজ্ঞরা আমাদের সাথে আছেন। আমি সবাইকেই ধন্যবাদ দিচ্ছি যারা শুরুর থেকে আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন। এবং আমি সর্বোপরি ছোট্ট করে আমাদের অর্গানাইজেশনের ব্যাপারটিতে কিছু বলতে চাই। আমাদের এই অর্গানাইজেশনটি করোনাকালীন সময়ে ইতিমধ্যে বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছিলেন, এবং আমি সবার অবগতির জন্য জানাতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটি প্রজেক্টেই আমাদের এই দুইজন মহান ব্যক্তি, আলোকিত ব্যক্তি আমাদের সঙ্গে ছিলেন। তারা আমাদেরকে মেন্টালি সাপোর্ট করেছেন, তারা আমাদেরকে ফিনান্সিয়ালি সাপোর্ট করেছেন। স্যার যেটা বললেন যে আমাদের দেশে বিত্তবানরা যদি একটু এগিয়ে আসে, তাহলে হয়তো আমাদের মতো যারা উদ্যোগ নিতে ভালোবাসি আমরা, এবং আমরা যারা কাজ করতে ভালোবাসি, তারা হয়তো অনেক বেশি উৎসাহ পাবো আমাদের এই কাজগুলো চালিয়ে নেবার জন্য। আমাদের এই অর্গানাইজেশনটি করোনাকালীন সময়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের দাফনের জন্য যে স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন, তাদেরকে পিপিই সরবরাহ করেছে। আমাদের যাদের এই করোনাকালীন সময়ে যে সকল পরিবার তাদের কাজ হারিয়েছে, কর্মহীন হয়ে পড়েছে, তাদেরকে ফুড ব্যাংক প্রজেক্টের মাধ্যমে খাদ্য ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা ঈদের সময় একটি বিশাল সংখ্যক এতিম শিশুদের ঈদ উপহার প্রদান করেছি, এবং আমাদের ফুড ব্যাগ যে প্রজেক্টটি ছিল সেটাতে আমাদের আসমা ম্যাডাম আমাদের সাথে একদম প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। আমরা ভবিষ্যতেও তাদের আরো অনেক সাহায্য কামনা করছি, এবং আমরা দুইজন সুস্বাস্থ্য কামনা করছি, এবং তারা যেন আমাদের সাথে আবার আসেন সেই ইচ্ছাটা আমি পোষণ করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আজকের এই সীমিত সময়ে আমরা যতটুকু পেরেছি আলোচনা করেছি, এবং আমি আশা করি যে আপনারা হয়তো
এখান থেকে কিছু হলেও শিখতে পেরেছেন। যাই হোক, এখানে আর আমি বাড়াতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ। আবার ইনশাআল্লাহ দেখা হবে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফিজ।